বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি মামার হাত ধরে। আজ আমার বিয়ের কথা ছিল আমার বোনের খুনির সাথে। ওই লোকটাকে দুলাভাই বলতে আমার ঘৃণা লাগে। সবাই জানে আমার বোন আত্মহত্যা করেছে, কিন্তু আর কেউ না জানলেও আমি জানি আমার আপু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এতক্ষণে হয়তো এলাকায় জানাজানি হয়ে গেছে নাসিম বিশ্বাসের ছোট মেয়ে নাবিলা বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। সারা জীবনের জন্য গায়ে কলঙ্কের কালি মাখালাম। খুনিকে বিয়ে না করে গায়ে কলঙ্কের দাগ লেগেছে, তাতেও আমি খুশি। আমার মা বাবা চোখে কালো চশমা পরে আছে, তাই কিছু দেখে না। জামাই বলতে তারা অজ্ঞান। মেয়ে খারাপ, কিন্তু জামাই তাদের কাছে ভালো। মেয়ে জামাই যা বলে চোখ বন্ধ করে এক কথায় সব মেনে নেয়। আব্বা আম্মা কখনোই আমাদেরকে বুঝতে চেষ্টা করেনি। সন্তান হিসাবে তাদের কাছ থেকে কোন সাপোর্ট পাইনি কোন সময়, কারণ পাপ করেছি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে। পৃথিবীর মানুষগুলো খুব স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যের ঘাড়ে দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়। যেমন আমার মা বাবা চেয়েছে। খুনি কবির মানে আমার দুলাভাই মাস খানেক আগে বাবুদেরকে নিয়ে আমাদের বাসায় হাজির। তার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু সে নতুন করে আবার বিয়ে করবে না। আমার বোনের ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ওদেরকে সৎ মায়ের হাতের ভাত খাওয়াবে না। তবে একটা শর্ত দিয়েছিল, যদি আমাকে কবিরের সাথে বিয়ে দেয় তাহলে সে আবার দ্বিতীয় বিয়ে করবে। বাহিরের কোনো মেয়েকে কবির বিয়ে করবে না। এই কথা শোনার পর আমার বাবা মা আনন্দে আত্মহারা। কবিরের প্রতি তাদের ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছে। তারা আমাকে কবিরের সাথে বিয়ে দিত এক পায়ে রাজি। আমার কাছে একটা বার জানার প্রয়োজন মনে করলো না এই বিয়েতে আমি রাজি আছি কিনা। এই সব কিছু ছিল দুলাভাইয়ের ভালো সাজার প্ল্যান। মনে মনে হয়তো এতদিন এটাই চেয়েছিল, শালা একটা নাটকবাজ। মামা যদি না থাকতো এতক্ষণে বিয়ে দেবার নামে আমাকে কোরবানি দেওয়া হতো। মামাই একমাত্র বুঝতে পেরেছে কবির ভালো ছেলে না। মামা আমার কাছে গিয়ে শুধু একটাই কথা বলেছিল, নাবিলা, আবা দুলাভাইয়ের একটি ভুল সিদ্ধান্তের জন্য নাদিয়াকে শেষ হতে হয়েছে আবার তুই। তোর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবি, স্বপ্ন পূরণ করবি না। আমি অশ্রুভরা চোখে মামার দিকে চেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। মামা একটা প্লাজো খিমার আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পরে নেই। ওই যে মামার হাত ধরে বিয়ের আসর থেকে পালালাম, এখনো মামার হাত ধরে আছি। এতক্ষণ আপনারা কি ভেবেছিলেন আমি মামার সাথে পালিয়েছি? নাউবিল্লাহ। মামা আর বাবা কি আলাদা? ইসলামে যে 14 জন পুরুষের সাথে দেখা দেয়া যায়, তার মধ্যে মামা একজন। নাবিলা, ওই যে সামনে দাঁড়ানো সাদা বাস, ওইটা ঢাকার বাস। এই যে টিকিট, পানি, খাবার। সিট 3 মানে 3 নাম্বার সিটটা, তোর পাশে বসবি। আমি আর সামনে যাব না, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে, এখানে পরিচিত অনেকেই আছে। ঠিক আছে, এটুকু আমি একাই যেতে পারবো। তুই কোনো চিন্তা করিস না, দীপাকে দিয়ে আমি সব ব্যবস্থা করে রেখেছি। তোর কাজ মন দিয়ে পড়াশোনা করা। মামা, বাবা মায়ের দিকে খেয়াল রেখো। ও নিয়ে তোর ভাবতে হবে না। শোন, বাসের ভিতরে কারো সাথে কথা বলবি না, কেউ কিছু দিলে খাবি না। যদি সম্ভব হয় মুখের নেকাব খোলার দরকার নাই। 4 ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারবি না? পারবো মামা। যদি কষ্ট হয় মুখে নেকাব খুললেও চারিদিকে খেয়াল করে খুলিস, কেউ যেন তোর চেহারা না দেখতে পারে। মুখের সাজ এখনো আছে, মানুষ সন্দেহ করতে পারে। আচ্ছা, তুমি চিন্তা কইরো না। একদম ভয় পাবি না, দীপা তোকে নিতে আসবে। বাস যেখানে থামাবে তার পাশে একটা কফি শপ আছে, ওখানে দীপা দাঁড়ান থাকবে, দেখলে চিনতে পারবি না? হ্যাঁ, চিনতে পারবো মামা। একজন সৈনিক যখন যুদ্ধে ময়দানে যুদ্ধ করতে যায়, তার কাজ হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। পিছু ফিরে তাকালেই নিশ্চিত মৃত্যু। তোর এখন পিছু ফেরার পথ নেই। বাস্তবতা খুব কঠিন, আর এই কঠিন পথটা তোকে একাই পার হতে হবে। শহরের আর গ্রামের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। শহরের কেউ কারো না, তুই নিজেই নিজের সবকিছু, আপনজন ছাড়া কাউকে পাশে পাবি না। খুব সাবধানে পা ফেলে চলতে হবে। কয়টা দিন কষ্ট কর, পুলিশের চাকরিটা পেয়ে নেই, তারপর দেখ ওই ফাহাদ কবিরের কি করি। ওরে জমের ঘরে দিয়ে আসবো।
টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, যখন যা লাগবে আমি পাঠিয়ে দেব। মারে আমি যখনই সময় পাবো তোরে গিয়ে দেখে আসবো। মন দিয়ে পড়াশোনা করবি, ঢাকা ইউনিভার্সিটিতে তোকে চান্স পেতেই হবে। বাসের ভিতরে জানালা দিয়ে তাকিয়ে মামার চলে যাওয়া দেখছি। অনেক দূরে চলে গেছে, কিছুক্ষণ পর আর দেখা যাবে না। দূরে আকাশটাকে দেখছি কত কাছের মনে হয়, কিন্তু হাত বাড়ালে না ছোঁয়াও যায় না ধরা যায়, অথচ মানুষ কষ্টে পড়লে ওই আকাশটার সাথে শেয়ার করে। হ্যালো, এই যে আপু শুনছেন? আনমনে আকাশের দিকে চেয়েছিলাম, ধ্যান ভাঙলো ছেলেটার ডাকে। জি, কিছু বলবেন? আপু, এই সিটটা আমার, যদি আপনার খাবারের প্যাকেট পানির বোতল সরাতেন তাহলে বসতাম আর কি। ও সরি, না ঠিক আছে। এরে ভুল হয়ে গেছে, মামা তো বলছিল কারো সাথে কথা না বলতে, আর কথা বলা যাবে না। আপু, পানির বোতলটা দেওয়া যাবে না? মানে আমি পানি আনতে ভুলে গিয়েছি। ছেলেটার মুখের দিকে তাকিয়ে খুব মায়া হলো। খালি পানি দিতে লজ্জা করছিল, তাই পানির বোতলের সাথে কেকের প্যাকেটটাও দিয়ে দিলাম। হ্যাঁ, না কিছু বলেনি, প্যাকেট খুলে কেক খাওয়া শুরু করে দিল। চেহারা দেখেই বোঝা যাচ্ছে না খেয়ে আছে। 2 দিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছিল, 4 পিস কেক খেয়ে ফেলেছি, কিছু মনে করবে না প্লিজ। না না ঠিক আছে, আপনি প্যাকেটটা রেখে দেন। আর খাবো না, প্যাকেটটা নিন প্লিজ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যার বাপের অর্ডের টাকা সে কিনা আজ অন্য দেয়া কেক খেয়ে খিদা মেটায়। বাবার উপরে রাগ করে বাসা থেকে চলে এসেছি। 2বার ইন্টার পরীক্ষা দেবার পর পাশ করতে পারিনি। আমি বাবার অযোগ্য সন্তান, তাই বাসা থেকে বের করে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম বাবা হয়তো রাগ করে বলেছে, পরে বুঝালাম রাগ না, সত্যি সত্যি বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। ওই দিন বাবার ব্যবহারে খুব কষ্ট পেয়েছিলাম। দুপুর বেলা মাত্র খেতে বসেছি, ভাত মেখে মুখে দেব, বাবা এসেই ভাতের প্লেটটা আমার সামনে থেকে নিয়ে গেল। লজ্জা করে না পরীক্ষায় ফেল করে ভাত কিনতে? ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কারো কাছে মুখ দেখাতে পারি না। আমাকে দেখলে সবাই বলে, ভাই শুনলাম আপনার ছেলে নাকি এবারও ডাব্বা মেরেছে, তা কয়টায় আন্ডা পাইছে? লজ্জায় আমার মাটির নিচে চলে যেতে ইচ্ছা করে। ভর দুপুরে এসে তুমি কি শুরু করেছো বলতো? আজ 2 দিন পর ছেলেটা খেতে বসছে, মুখের সামনে থেকে কেউ খাবার কেড়ে নেয়। আল্লাহ দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছ। তোমার জন্য ছেলের এই অধঃপতন হয়েছে। আমার বাড়ির ভাত আজ থেকে ওই জন্য বন্ধ। ওরে বাসা থেকে বের হয়ে যেতে বলো। যেমন অযোগ্য মা তেমন তার অযোগ্য সন্তান। জুনায়েদের আব্বা, তোমার মাথা ঠিক আছে? কি সব বাজে কথা বলো তুমি? আমার মাথা ঠিক আছে, তোমার মাথা পুরাটাই গেছে। আমাকে আর জুনায়েদের আব্বা বলে ডাকবে না। এই রকম গবের ছেলের বাবা হয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো। আজ থাকে তুমি আমাকে জুলহাসের বাবা বলে ডাকবে। জুনায়েদ সিদ্দিকী বলে আমার কোন ছেলে নাই, আমার একটাই ছেলে জুলহাস। জীবনেসা, তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমাকে না হয় ওই কুলাঙ্গাটাকে। যদি ছেলের সাথে থাকতে চাও তাহলে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বুড়ো বয়সে তোমার সাথে আমার সব সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে। এখন তুমি বেছে নাও, আমাকে নাকি ছেলেকে চাও? আমি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। মা বাবাকে আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়ছে। আমার বাবা যা বলে তাই করে, ওনার কথা কখনো নড়চড় হয় না, খুবই একরখা মানুষ। আমার রুমে এসে ব্যাগে সার্টিফিকেট, প্রশংসাপত্র, জরুরি কাগজপত্র ঢুকিয়ে নিলাম। ভেবেছিলাম এক কাপড়ের বাসা থেকে বেরিয়ে যাব। ডিসিশন চেঞ্জ করলাম, একটা প্যান্ট, একটা গেঞ্জি, শার্ট নিয়েছি। মায়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে। মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে, আমিও মাকে জড়িয়ে ধরে কাঁদছি। মা, তুমি কেঁদো না, এখন থেকে নামাজ পড়ে আমার জন্য প্রতিদিন দোয়া করবে। তোমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। শিক্ষিত হলেই মানুষ হয় না, মনুষ্যত্ব থাকা লাগে। আজ বাবা আমার সামনে থেকে খাবার কেড়ে নিল, কুলাঙ্গার বলে বাসা থেকে বের করে দিল। একদিন বুঝবে কি ভুল করেছে, এই কুলাঙ্গারটাকে বেঁকে টেনে নেবার জন্য হাহাকার করবে। সমাজের মানুষের কাছে ডেকে ডেকে বলবে, জুনায়েদ সিদ্দিকী আমার ছেলে।
ঘরের থেকে বের হবার সময় মা হাতের মধ্যে একটা খাম গুঁজে দিল। বাবা বাসার সামনে ফুলের বাগানে বসে আছে, যারা খেলছে আর বাবা চা খাচ্ছে। যারা আমার ভাতিজি। জীবনে কখনো বাবার মুখের উপরে কোনো কথা বলিনি। বাবা যখন যা বলেছে তাই মেনে নিয়েছি। আজকে কিছু কথা বাবাকে বলতে ইচ্ছে করছে। আমাকে দেখে বাবা মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আজ আপনাকে কিছু বলতে চাই, প্রথম এবং শেষবারের মতো। আমি আপনার অযোগ্য সন্তান। আমার জন্য সমাজে আপনি মুখ দেখাতে পারছেন না, অথচ একটা সময় আমাকে নিয়ে আপনি গর্ববোধ করতেন। আঙুল দিয়ে দেখিয়ে বলেতেন, আমার ছেলে জুনায়েদ সিদ্দিকী সারা এলাকার গৌরব। আমার এই অযোগ্য হবার পিছনে আপনি দায়ী। আপনি কখনো কারো ইচ্ছার, মতামতের মূল্য দেননি। নিজে যা বলেছেন তাই করেছেন, আর ওটাই সবাইকে মানতে হয়েছে। আপনার এক ঘেমিদার জন্য শুধু আমার জীবনটা নষ্ট হয়নি, আমার স্বপ্নগুলোর মৃত্যু হয়েছে। আমি তো খারাপ স্টুডেন্ট ছিলাম না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। খারাপ স্টুডেন্ট হলে 5-এ বৃত্তি, 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেতাম না। তখন তো অহংকার করে সবাইকে বলতেন আমার ছেলে সারা গ্রামের অহংকারের আগে কেউ গ্রাম থেকে বৃত্তি পায়নি, একমাত্র আমার ছেলে জুনায়েদ পেয়েছে। প্রতিটা মানুষের কোনো না কোনো স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল জাহাজের ক্যাপ্টেন হব। আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, বাস্তবে রূপ নিল না, শুধু তোমার একঘেয়েমির কারণে। আমি চেয়েছি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে, আপনি আমাকে জোর করে ভর্তি করলেন বাণিজ্য বিভাগে। আমাকে চার্টার অ্যাকাউন্টার বানাবেন। আপনি নিজে বাণিজ্য বিভাগ নিয়ে পড়েছেন দেখে আপনার সন্তানদের ওই একই সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এটা কেমন নিয়ম বাবা? সারা জীবন শুধু নিজের ইচ্ছার মূল্য দিলেন, অন্যের ইচ্ছার কোনো দাম ছিল না আপনার কাছে। এসএসসিতে প্লাস আসেনি দেখে কি মায়ের টানা মারলেন আমাকে? হিসাব বিজ্ঞান বাদে আমার সব সাবজেক্টে আমার এ প্লাস ছিল। এইচএসসিতেও হিসাব বিজ্ঞান আর পরিসংখ্যান শুধু ফেল করছি, অন্য সব বিষয়ে এ প্লাস ছিল। আমি যদি সায়েন্স নিয়ে পড়তাম শুধু এ প্লাস না, গোল্ডেন এ প্লাস পেতাম। তোমার ওই জেবেদা, রেওয়ামিল, খতিয়ান, চূড়ান্ত হিসাব আমার মাথায় যায় না। আপনি কলেজের অধ্যাপক, এই জন্য সবাই আপনাকে সম্মান করে, কিন্তু ব্যক্তিগত মানুষ হিসাবে আপনাকে কলেজের একটা মানুষও পছন্দ করে না। কারণ কি জানেন? আপনি বদমেজাজি, রাগী। বাবা ভালো পড়ালেই ভালো শিক্ষক হওয়া যায় না, সাথে ভালো ব্যবহারটাও থাকতে হয়। আপনাদের মতো বাবার কারণে আমার মতো হাজারো সন্তান হয় আত্মহত্যা করে, মাদকাসক্ত হয়, বিপথে চলে যায়। ছোটবেলা থেকে শুধু শাসন করে বড় করেছেন, মনে করে দেখেন তো কখনো ভালোবেসে বুকে টেনে নিয়েছেন কিনা? কখনো নেন। ছোটবেলায় আমার খুব ইচ্ছা করতো আপনার হাত ধরে হাঁটতে, স্কুলে যেতে, যেমনটা আমার বন্ধুদের দেখতাম। আমার বন্ধুরা ওদের বাবার হাত স্কুলে আসতো, আমারও খুব ইচ্ছা করতো বাবা, কিন্তু ভয়, কখনো হাত ধরা তো দূরে থাক, মুখ ফুটে বলতেই পারিনি। আপনার যুক্তি ছিল মুরব্বীদের পাশাপাশি হেঁটে গেলে নাকি তাদেরকে অসম্মান করা হয়, তাই আপনি আগে হেঁটে যেতেন আর আমরা আপনার 2 হাত দূরে পিছনে থাকতাম। আমার সমবয়সী ছেলেরা যখন হাসি আনন্দে ঘুরে বেরিয়ে খেলাধুলা করে সময় কাটাতো, আর আমি তখন ঘর বন্দি হয়ে থাকতাম। আমাদেরকে সব সময় ঘরে বন্দি করে রাখতেন। আমার ঠিকানা ছিল স্কুল আর বাসা। পান থেকে চুন খসলেই শুধু মায়ের আর মায়ের। আপনি যখন বাসায় থাকেন খুশি হবার বদলে ভয়ে রুমের মধ্যে কাচুমাচু হয়ে বসে থাকি। আপনি শুধু শাসন করতে শিখেছেন, ভালোবাসতে শিখেননি। শাসন না করে একবার ভালোবেসে যদি বলতে, বাবা জুনায়েদ চেষ্টা কর, তুই পারবি। আমি আরো পরিশ্রম করতাম। বাবা সন্তানদের শুধু শাসন করলে হয় না, সাথে ভালোবাসতে হয়। সন্তানদের মতামতের গুরুত্ব দিতে হয়। আমার সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো একবার সুযোগ আছে আমার হাতে। যে ভুল করেছে একদিন তুমি নিজেই আক্ষেপ করবে। আজ জুলহাস জুলহাস বলে অহংকার করছো, ওই ছেলের জন্য আপনার মান সম্মান ধুলায় মিশে যাবে, কথাটা মনে রেখো বাবা। আমি চলে যাচ্ছি বাবা, আমার জন্য আপনাকে আর মানুষের কাছে অপমানিত হতে হবে না। একটা কথা মনে রাখবেন, আজ আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন, একদিন আমাকে নিয়ে সবার কাছে অহংকার করবেন। বাসার থেকে বের হয়ে আসার সময় শেষবারের মতো বাড়িটা দেখার জন্য পিছনে ফিরে তাকালাম। বেলকুনিতে জুলহাস মানে আমার বড় ভাই ভাবি দাঁড়িয়ে আছে, মুখে তাদের বিজয়ের হাসি।
সম্পত্তি লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে আমার ভাইকে দেখলে বোঝা যায়। আমার আপন ভাই হয়ে সব সময় আমার নামে মিথ্যা কাহিনী বানিয়ে বাবার কান ভারী করত। আমি না থাকলেই তো সব সম্পত্তির মালিকও একা হবে। খা বেশি করে খা, কয় বছর পরে তোরে আমি তোকে বাড়ি ছাড়া করব। মা রান্নাঘরের জানালা কাছে দাঁড়িয়ে আছে, মুখে শাড়ির আঁচল গুজে কাচ্ছে। মায়ের ওই অসহায় মুখটা আমি কোনোদিন ভুলতে পারবো না। মায়ের মুখটা আমার চোখের সামনে এখনো ভেসে উঠেছে। কান্না করে দিলাম, ভাইয়া আপনি কাঁদছেন? ও কিছু না, মাথা ব্যথা করছে তো তাই চোখে পানি চলে এসেছে। আমার কাছে মাথা ব্যথার মেডিসিন আছে, খাবেন? ধন্যবাদ, লাগবে না, এমনি কমে যাবে। আপনি কি ঢাকা যাবেন? হ্যাঁ। আপনি কোথায় নামবেন? গাবতলী। আমিও গাবতলী নামব। ভাইয়া নামার সময় আমাকে ডেকে দিন। প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো কষ্ট লুকানো থাকে। কি সুন্দর মানুষটা, মনের মধ্যে কষ্টে পাহাড়। ঘুমিয়ে পড়েছে, এখনো চোখ দিয়ে পানি পড়ছে। আসলে প্রকৃত অর্থে আমরা কেউ সুখী না। 4 কিলোমিটার আসার পর আবার বাস থামিয়ে লোক উঠাচ্ছে। হঠাৎ করেই চোখ গেল একসিট সামনে দাঁড়ান লোকটার দিকে। ভয়ে আমি কুচুমুচু দিয়ে বসলাম দুলাভাইয়ের বোনের স্বামী। আমার সামনের সিটে বসা লোকটার সাথে কথা বলছে, মনে হয় পরিচিত। আমি চুপ করে ওনাদের কথা শোনার চেষ্টা করছি। আরে কাউসার ভাই, আপনি এখানে? আজ আপনার শালার বিয়েতে যাওয়ার কথা ছিল না? আর বইলেন না ভাই, আমার শালার ভাগ্যে ভালো চরিত্রহীন মেয়ের সাথে বিয়ে হয়নি। মায়া অন্য এক পোলার সাথে ফসিনষ্টি করে বাইরে গেছে। আল্লাহ কি বলেন, নাসিম বিশ্বাসের মেয়ের সাথে বিয়ের কথা ছিল না। হয় ভাই, ওই বাইরানি মায়া যে খারাপ তা দেখলে বোঝা যায়। শালারে কত করে কইলাম সুন্দরী মায়া দেখা বিয়া দিমু তোরে। কে কার কথা শুনে নাসিম বিশ্বাসের মায়াগো মধ্যে কি পাইছে আল্লাহ হয় জানে। নাদিয়ারে বিয়া করলো আমার শালারে রাইখা অন্য বেড়ার লগে প্রেম প্রীতি কইরা করলো আত্মহত্যা। এত কিছুর পরেও আমার শালা কবিরের হুঁশ হয় নাই। আমার মায়া এত কাজ করলে ধইরা আয়না টুকরা টুকরা নদীতে ভাসাইয়া দিতাম। পোলারা বাইরে গেলে হয় বাদশাহ, আর মায়েরা বাইরে গেলে হয় বেশ্যা। ঠিকই বলছেন ভাই, মানুষ এত খারাপ হয় কিভাবে? একটা মানুষের সম্পর্কে না জেনে না শুনে কত সুন্দর করে বদনাম রটিয়ে দিল। ওনাদের কথা শুনে নিজের অজান্তে চোখ পানি চলে এসেছে। কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে যেমন সবাইকে তেমন ভাবি। ওই মানুষগুলা নিজেরা যেমন খারাপ অন্যকে ঠিক তেমনই খারাপ ভাবে। না জেনে না শুনে মানুষের নামে মিথ্যা অপবাদ দিতে সামান্যতম খারাপও ওদের লাগে না। অন্যের মেয়ের নামে মিথ্যা অপবাদ দিতে ওদের বিবিকেও বাঁধল না, শেষ পর্যন্ত আমার মরা বোনটার নামেও মিথ্যা অপবাদ দিল। আল্লাহর বিচার ঠিকই পাবে একদিন। আপনারও একটা মেয়ে আছে, আজ মিথ্যা মিথ্যা আমাদের নামে অপবাদ দিলেন, একদিন আপনার মেয়ে সত্যি এই নোংরা কাজ ভুল করবে। সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না, থুথু দেবে সবাই। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। সন্তানদের প্রিয় বন্ধু হয় বাবা মা, আবার সন্তানদের সবচেয়ে বড় শত্রুও হলো বাবা মা। একটা সন্তানের বেশি ভালো চায় তার বাবা মা, আবার একটা সন্তানের পুরো জীবনটাই খারাপ করে দেয় তার বাবা মা। যেমনটা আমার আব্বা আম্মা করছে, নিজে হাতে গলা টিপে আমার আপুর জীবনটাকে স্বপ্নগুলি শেষ করে দিয়েছিল। জন্মদাতা পিতামাতা হয়ে ঠেলে দিয়েছিল মৃত্যু মুখে। আব্বা সব সময় একটা কথা বলে, হালের গাভী মানে মেয়ে গরু দিয়ে জমি চাষ করা যায়, কিন্তু মায়া মানুষ দিয়া কোনো কামে লাগে না। অগ পিছনে শুধু খরচ আর খরচ, ঘাড়ের বোঝা। আবার ধারণা মেয়েরা কোনো কাজ করতে পারে না, ঘর সংসার করাই একমাত্র মেয়েদের কাজ। নিজের ভালো থাকার জন্য, সংসার টিকিয়ে রাখার জন্য বাবা যা বলতো বাবার সাথে সাথে মাও একই কথা শোনান। আমার মুখে কখনো দেখিনি বাবার অন্যায়ের প্রতিবাদ করতে। সেই কখন থেকে একা একা শুধু কথা বলে যাচ্ছি, আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি নাবিলা এবার ইন্টার পাস করেছি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বিসিএস ক্যাডার হব। বরাবরই পড়াশোনা ভালো ছিলাম। ক্লাস 5-8 গ্রাম থেকে আমি একমাত্র মেয়ে বৃত্তি পেয়েছিলাম।
অবশ্য আমার আগে আমাদের কলেজের স্যারের ছেলে পেয়েছিল। এসএসসি এইচএসসি দুটাতেই গোল্ডেনে প্লাস পেয়েছি। এখন খুব ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবার। গ্রামে কোনো অ্যাডমিশন কোচিং নেই, মেইন টাউন আমার বাসা থেকে অনেক দূরে, 26 কিলোমিটার দূরে। বাসা থেকে অত দূরে যাওয়া সম্ভব না। মামা সাইফুল এর বিবিএ অ্যাডমিশন বই কিনে এনে দিয়েছিল, বিভিন্ন কোচিং থেকে সাজেশন, সালের প্রশ্ন জোগাড় করে দিতেছিল। আমি বাসায় বসে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভালোভাবেই এগুচ্ছিলাম, এর মধ্যে কবির এসে সমস্যা বাঁধালো। আমি জানি আজ কবিরকে বিয়ে করলে না দেওয়ার মতো আমার জীবনটা শেষ হয়ে যেত। কথাগুলো ভাবতে ভাবতে বাস গাবতলী পৌঁছে গেছে। আমার পাশে থাকা ভাইয়াটা ঘুমিয়ে আছে, ওনাকে ডেকে তুললাম। বাস থেকে নামার সময় ভাইয়াটা ধন্যবাদ বলে চলে গেল। মানুষটা কেমন যেন একটু আজব টাইপের। কফি শপের সামনে দিবা আন্টি দাঁড়িয়ে আছে। আমি দিবা আন্টির দিকে এগিয়ে যাবার আগেই দিবা আন্টি এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তো বোরখা পরা, দিবা আন্টি আমাকে চিনল কিভাবে? আন্টির সাথে অনেকবার ফোনে কথা হয়েছে, সরাসরি দেখা হয়নি কখনো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু আন্টি আমি তো বোরখা পরা, তুমি আমাকে চিনলে কিভাবে? হাবলুটা তোর মামা ফোনে আমাকে ডিটেলস বলে দিয়েছে। তানভীর মামাকে তুমি হাবলু বলে ডাকো। তোর মামাকে হাবলু বলবো না তো কি বলবো? সরকারি ব্যাংকে চাকরি পেয়েও কেউ করে না বল। কত করে বললাম চাকরিটা কর। সে ব্যাংকে চাকরি করবে না, সে এসপি হবে। চাকরি না করে গ্রামে গিয়ে পড়ে আছে। নাবিলা বারবার ওদিকে তাকিয়ে কি দেখছিস? কই কিছু না, এমনি। ছেলেটা কিন্তু বেশ সুন্দর, তোর বয়ফ্রেন্ড নাকি? কি যে বলো না আন্টি, বয়ফ্রেন্ড পাবো কই? ওই ভাইয়াটা আমার পাশে সিটে ছিল। আমার কেন জানি মনে হচ্ছে ওই পোলার লগে তোর কিছু একটা হবে। নাটক সিনেমায় এরকম কত দেখেছি। ধুর, তুমি না একটা পাগল, কি সব উল্টাপাল্টা কথা বলো। মনে রাখিস এই পাগলের উল্টাপাল্টা কথাই একদিন সত্যি হবে। ওই লোকের সাথে আজই প্রথম আর আজই শেষ দেখা, আর কখনো দেখা হবে না। যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে। হইছে চল। আন্টি আগে থেকে একটা মাইক্রো ঠিক করে এনেছে। মাইক্রেতে ওঠার সময় কি মনে করে পিছু তাকালাম, এখনো ভাইয়াটা দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইস, মানুষটার নামটাও জানা হলো না। ঢাকা শহর আইসা আমার মাথা ঘুরাইলো। ওই ছোট ছোট পোশাক পরা ওনাসারা মায়া দেখা চোখে আগুন লাগিল। আন্টি, ঢাকা শহরের মেয়েরা কি ওনা পড়ে না? ওই মেয়েগুলো ওনা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, ওদের লজ্জা করছে না? ওদের দেখে আমার নিজেরই তো খারাপ লাগছে। না ওদের লজ্জা করে, না শালীনতার অভাব আছে। ফ্যাশন ওয়েস্টার্ন কালচারের নামে নোংরামি করে বেড়ায়, তবে ঢাকার সব মেয়েরা এরকম না, কিছু কিছু মেয়েরা নোংরা টাইপের। জ্যামের মধ্যে আটকে আছি আমাদের মাইক্রোটা একটা পার্কের পাশে। পার্কের ভিতরে একটা ছেলে একটা মেয়ে বসে আছে খুবই ক্লোজ ভাবে। মেয়েটা ছেলেটাকে এমন ভাবে বাহুডোরে আবদ্ধ করে আছে, আর ছেলেটা মেয়েটার বুকের ভিতরে মুখ লুকিয়ে আছে, দেখে মনে হচ্ছে নবজাতক শিশুকে তার মা বুকের মধ্যে ধরে রেখেছে। ওদের আশেপাশে থাকা মানুষ ওদেরকে দেখে লজ্জা পাচ্ছে, আর ওরা নির্লজ্জর মতো ওদের কাজ করেই যাচ্ছে। পাবলিক প্লেস কি আবেগ প্রকাশের স্থান? যে কোনো সম্পর্কে হোক, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার, পাবলিক প্লেসে আবেগ প্রকাশে সংবেদনশীল হওয়া উচিত। রাস্তাঘাটে আবেগ প্রকাশ করা তো কুকুরের কাজ। মানুষের কাজ তো সুন্দর আর পবিত্রতায় ভরা। আল্লাহ তাআলা কুকুরের লেজ দিয়েছে পাছা ঢাকার জন্য, কিন্তু কুকুর তা না করে নির্লজ্জের মতো লেজটা উঠিয়ে ঘুরে বেড়ায়। আমরা মানুষেরাও এখন কুকুরে পরিণত হয়েছি। ওই মেয়েটাকে দেখে মনে মনে বললাম, হাজার হাজার নারীদেরকে অসম্মান করার জন্য, কলঙ্কিত করার জন্য তোর মতো একটা মেয়েই যথেষ্ট। রাত 11:10 বাজে, চারিদিকে অন্ধকার, কোন জনমানব নেই, সারা রাস্তা ফাঁকা, শুধু 3-4টা কুকুর এসে আমার সামনে বসে আছে। সারাদিন পেটে তেমন কিছুই পড়েনি। ঢাকায় আসার সময় আমার পাশের সিটের আপুটার কেক থেকে 4 পিস কেক খেয়েছিলাম, আর কিছুই খাইনি। রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, এখন খুব ক্লান্ত লাগছে। আশেপাশে থাকা সব হোটেল মোটেল বন্ধ হয়ে গেছে অনেক আগেই।
রাস্তার পাশে থাকা একটা চায়ের দোকান খোলা ছিল, ওখান থেকে এক প্যাকেটে পাউরুটি আর এক হালি কলা কিনেছি। চায়ের দোকানের সামনে রাখা টুলের উপরে বসে আমিও খাচ্ছি, কুকুরগুলোকেও রুটি ছিঁড়ে দিচ্ছি। কোথায় যাব, কি করব কিছুই জানি না। ঢাকায় যেসব আত্মীয় স্বজন আছে তাদের বাসায় যাওয়া যাবে না। আমি ঢাকার কিছুই চিনি না, কি করব এখন? ভাইজান, আমি তো এখন দোকান বন্ধ করে দেব, আপনি কি এখানে বসে থাকবেন নাকি চলে যাবেন? আমি যদি রাতটা এখানে থাকি আপনার কোনো সমস্যা হবে? না, আমার আবার কিসের সমস্যা? তো এখানে বেশি রাত পর্যন্ত থাকলে আপনার সমস্যা হতে পারে, জায়গাটা বেশি ভালো না। জায়গা ভালো না মানে কি সমস্যা হবে? নির্জন এলাকা, রাতের বেলা এখানে প্রায়ই ছিনতাই হয়। আপনি তো অনেক রাত পর্যন্ত এখানে থাকেন, আপনার সমস্যা হয় না। আমার বাসা পাশেই, সমস্যা হবে কিভাবে? 12টা বাজার আগেই তো দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভাইজান, আপনি থাকেন তাইলে আমি যাই। ভাই, এখানে আশেপাশে কোথাও থাকার জন্য মেস পাওয়া যাবে? এই এলাকায় নাই, তবে পাশের এলাকায় অনেক মেস আছে, বিশ্ববিদ্যালয় এরিয়া তো, এই জন্য। ধন্যবাদ ভাই। মানুষের থেকে জীব জানোয়ারও ভালো উপকারের মূল্য দিতে জানে। কয় পিস পাউরুটি খাওয়ার বিনিময়ে ওরা আমাকে পাহারা দিচ্ছে। কোথাও থাকার জায়গা না পেলে দিনের বেলা কাজ করব, রাতের বেলা এখানে এসে থাকবো, ওই ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ালেখা করে বিদ্যাসাগর হব। বিপদে পড়লে মানুষের মাথা কত আজব চিন্তাভাবনা আসে, মনে হয় মাথাটা পুরোটাই গেছে। সারাদিনের ক্লান্তির কারণে দুচোখে তন্দ্রা লেগে এসেছিল, হঠাৎ করে কার চিৎকারে ঘুম ভেঙে গেল। কিছু দূর দূরে একজন রিকশা আলাকে 3 জন লোক মিলে মারছে। আমি দৌড় দেবার সাথে সাথে কুকুরগুলো আমার সাথে দৌড়ে সামনে আগালো। আমি পৌঁছাবার আগেই ছিনতাইকারী পালিয়ে গেছে। বয়স্ক লোকটাকে এত জোরে ধাক্কা মেরে ফেলেছে, লোকটার সামনের 2টা দাঁত পড়ে গেছে, রক্তে জামা ভিজে যাচ্ছে। আমি হেল্প হেল্প, কেউ কে আছেন বলে চিৎকার করতে লাগলাম। আমার চিল্লা চিল্লি শুনে একটা মানুষও বের হয়ে এলো না। চাচার কাছে জিজ্ঞেস করলাম আশেপাশে কোনো ক্লিনিক আছে কিনা। উনি বলল মেইন রোডের ওখানে একটা বড় ফার্মেসি আছে, 24 ঘন্টা খোলা থাকে, সেখানে নিয়ে আসলাম। ইট পাথরের শহরে মানুষগুলো থাকতে থাকতে ওরা ইট পাথরের মতো কঠিন হয়ে গেছে। কেউ কার খোঁজ রাখে না, যে যার নিজের মতো থাকে। চাচা, আপনার গায়ে অনেক জ্বর। বৃদ্ধ বয়সে এই অসুস্থ শরীর নিয়ে রিকশা চালাতে বের হয়েছেন কেন? কি করব বাবা, সবই কপাল, ঘরে কোনো খাবার নেই, বউরা অসুস্থ, টাকার অভাবে চিকিৎসাও করাতে পারি না, ওষুধ কিনতে পারি না, ঠিক মতো 2 বেলা ভাতও দিতে পারি না। বয়স হয়েছে, রিকশাও চালাতে পারি না। আজকে সারাদিন রিকশা চালিয়ে যা ইনকাম করছিলাম তা দিয়ে চাল ডাল আলু কিনছি, আর বাকি কিছু টাকা রাখছিলাম বউয়ের জন্য ওষুধ কেনার জন্য, কিন্তু টাকাগুলা ওরা নিয়ে গেল। চাচা, আপনি কাঁদছেন? কাঁদবেন না, একটা ব্যবস্থা হবেই। আপনার বাসা কোথায়? সামনের বস্তিতে থাকি। আপনার শরীরের যা অবস্থা, একা তো যেতে পারবেন না, চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনার হাঁটু অনেক ফুলে গেছে, হাড়ে কোন সমস্যা হয়েছে? মনে হয় ভালো ডাক্তার দেখাতে হবে। কিছু দেখা লাগবে না বাবা, পরে গিয়ে সামান্য ফুলে গেছে, ঠিক হয়ে যাবে। চাচা, আপনার কোনো ছেলে মেয়ে নেই? খাইকাও নেই? পোলারে জমি জমা, বউয়ের গহনা বিক্রি করে লেখাপড়া করাইছি, বড় পাস দিছে, ক্যাডার হয়েছে। এখন আর আমারে চেনে না, কোনো খবর নেয় না। আমাগো শ্বশুরবাড়ি লোকেদের সাথে পরিচয় করিয়ে দিলে তার মান সম্মান থাকবে না। পোলায় বিয়া করছে শুনে দেখতে গেছিলাম। আমার ছেলে শ্বশুর বাড়ির লোকেদের সাথে আমারে পরিচয় করাইয়া দিছে, আমি নাকি তাগো বাড়ির কাজের লোক। সে নাকি এতিম, বাবা মা অনেক আগে মারা গেছে। লজ্জায়, ঘৃণায়, অপমানে আর কোনোদিন ছেলের মুখ দেখি না। একটা মেয়ে আছে, ডিগ্রি পাশ করিয়ে ভালো ঘর দেখে বিয়া দিছি। ভিটামাটি যা ছিল মেয়েরে বিয়া দিয়ে গিয়া সব শেষ হইছে। গরিব দেখে মেয়ে জামাই আমাদের সাথে কোনো পরিচয় রাখে নাই। মেয়ে জামাই মায়েরে বইলা দিছে আমাগো সাথে যোগাযোগ রাখলে তালাক দিয়ে দেবে। আমার মায়েরা লুকাইয়া মাঝে মাঝে দেখা করে, অল্প কিছু যা পারে টাকা পয়সা দিয়ে যায়। আমি নিতে চাই না, তারপরেও জোর করে দিয়ে যায়। এখন আমার কিছুই নাই, তাই বাধ্য হইয়া রিকশা চালাই। চাচার কথা শুনে চোখে পানি চলে এসেছে।
সন্তানরা হচ্ছে বাবা মায়ের বৃদ্ধ বয়সের লাঠি। যে বাবা মা সারা জীবন কষ্ট করে সন্তানদের বড় করে অথচ নিজেরা ভালো থাকার জন্য সেই বাবা মাকে কিভাবে পর করে দেয়। ওরা সন্তান না, ওরা শয়তান। আব্বা আমার কথা খুব মনে পড়ছে। আব্বার মনে কষ্ট দিয়ে কথা বলা আমার উচিত হয়নি। সব বাবা মা সন্তানের মঙ্গল চায়। আব্বা তুমি আমাকে মাফ করে দিও। চাচার বাড়িতে এসে দেখি ছোট্ট একটা ভাঙাচোরা এক রুমের ঘর, সামনে খোলা বারান্দা, এক পাশে চৌকি পাতান, অন্য পাশে রান্নাঘর। ঘরের ভিতরে তেমন মাল জিনিস নেই, একটা খাট, আলনার, টেবিল, চেয়ার। ঘরটা খুব পরিপাটি ভাবে গোছানো। চাচার স্ত্রী খুব অসুস্থ, কোনো বোধ শক্তি নেই। ব্যথার যন্ত্রণার চাচা ছটফট করছে, গায়ে জ্বরও বেড়েছে অনেক। ওনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন ধরে না খেয়ে আছে। খালি পেটে ওষুধও খাওয়াতে পারবো না। চাচাকে বিছানায় শুইয়ে দিলাম। কোনো দোকান খোলা নেই, খাবার কিনে আনবো। মায়ের একা রান্না করতে কষ্ট হতো দেখে আমি মাকে রান্নায় সাহায্য করতাম। মোটামুটি রান্না করতে পারি, সেই অভিজ্ঞতা থেকে চুলা ধরিয়ে রান্না শুরু করে দিলাম। চাউলে ডাউলে খিচুড়ি। খিচুড়ি রান্না করে চাচা চাচিকে খাইয়ে ওষুধ খাওয়ালাম। এত রাতে কোথায় যাব, বারান্দায় রাখা চকিতে ব্যাগেটাকে বালিশ বানিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি আমার মাথার নিচে বালিশ, গায়ে চাদর দেওয়া। চাচা চাচি তো এখনো ঘুম, তাহলে কে দিল? ভেবেছিলাম সকালবেলা চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু যাওয়া হলো না। চাচার শরীরের অবস্থা অনেক খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কেন জানি অসহায় মানুষ দুইটাকে ফেলে রেখে যেতে পারলাম না। সবে আল্লাহর ইচ্ছা, আল্লাহই ওনাদের প্রতি মায়া সৃষ্টি করে দিয়েছেন। সকালে রাস্তার পাশের হোটেল থেকে রুটি, ডিম, ভাজি কিনে এনেছি। হোটেলের মালিকের কাছ থেকে এখানকার একজন ভালো ডাক্তারের ঠিকানা এনেছি। বিকালে চাচা চাচিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাকে দেখে এই বাড়ির অন্যান্য ভাড়াটিয়া মহিলার মিটিমিটি হাসাহাসি করছে। চিন্তা করেছিলাম দুপুরে চুলায় রান্না করব, কিন্তু লজ্জা লাগছিল মহিলাদের মাঝে গিয়ে রান্না করতে। দুপুরের খাবার ও হোটেল থেকে কিনে আনতে হবে। বিকালবেলা ডাক্তার তাপস কুমার ভদ্রর চেম্বারে বসে আছি। লোকটার নামের শেষে ভদ্র লেখা থাকলেও তার মধ্যে আমি কোনো ভদ্রতার ছাপ দেখিনি। যে সব রোগী তার দেওয়া প্যাথোলজিতে টেস্ট পরীক্ষা করায়নি, সেই রিপোর্টগুলো দেখা দূরে থাক সরে ফেলে দিচ্ছে। আমাদের ডাক পড়ল, ডাক্তারকে অনুরোধ করলাম গরিব মানুষ দুজনের ভিজিট কম রাখার জন্য। 1 টাকাও কম রাখেনি, দুজনের 600-600-1200 টাকা ভিজিট রেখেছে, সাথে এক কুড়ি পরীক্ষা দিতেছে। কি কি করা লাগবে তার পিএসের কাছ থেকে জেনে নিতে বলেছে। ডাক্তারের হাতের লেখা দেখে আমি শিহরিত, বিস্মিত, আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এই রকম ইন্টারন্যাশনাল হাতের লেখা আমি প্রথম দেখলাম। বেশিরভাগ ডাক্তারদের হাতের লেখা খাট থাকে, কি লিখে বোঝা যায় না। ইনি যে কি লিখছে কোনো বোঝার মতো অবস্থা নেই। গেলাম ডাক্তারের পিএসের কাছে। পিএসকে জিজ্ঞেস করলাম, স্যার যে ওষুধের নাম লিখে দিয়েছে কিছুই বুঝছি না। উনি বললেন, আমিও স্যারের লেখা বুঝি না, আপনারও বোঝা লাগবে না। এ লেখা একমাত্র বোঝে জনতা ফার্মেসি ভাইরা। পিএস সাহেব একখানা কার্ড ধরিয়ে দিলেন। কার্ডে ফার্মেসির ঠিকানা লেখা আছে, ওখান থেকে মেডিসিন কিনবেন আর ন্যাশনাল প্যাথোলজি থেকে টেস্টগুলো করিয়ে আনবেন। মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন জন্ম নিল। খুব সাহস করে পিএস সাহেবকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম। আপু আপনাকে 2-1টা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? না তেমন কিছু না, একটু কথা বলতাম। আসলে হয়েছে কি আপু, আপনাকে আমার খুব ভালো লেগেছে। ভালো লাগবেই না কেন, আপনি যা সুন্দর, আমি তো ভেবেছি আপনি কোনো মডেল তারকা। আপনি যে ডাক্তার সাহেবের পিএস আমি বুঝতেই পারিনি। আপু আপনি এত সুন্দর কেন বলেন তো? কি যে বলেন না ভাইয়া। তবে সবাই বলে আমার চেহারা অনেক সুন্দর। আমি নাকি দেখতে কারিনা কাপুরের মতো। মনে মনে বললাম, কারিনা কাপুর নাকি জরিনা কাপুর? বাংলাদেশের খল নায়িকা রিনা খানের মতো দেখায়। রিনা খানের ছোট বোন কিনা খান। যাক পাম্পট্টিতে কাজ হয়েছে। আপু আপনি কারিনা কাপুর, ও সরি কারিনা কাপুরের থেকেও সুন্দর। ধন্যবাদ। কি যেন জানতে চেয়েছিলেন?
আপু ডাক্তার সাহেব অনেক কয়টা টেস্ট দিয়েছে, কিন্তু টেস্টগুলো রিপোর্ট করিয়ে আনার আগেই ও মেডিসিন লিখে দিয়েছে। রিপোর্ট না দেখে বুঝলো কিভাবে কি সমস্যা হয়েছে? রোগী দেখতে দেখতে স্যারের অভিজ্ঞতা হয়ে গেছে, টেস্টের রিপোর্ট লাগে না। তাহলে যে পরীক্ষা করতে দিয়েছে এগুলা কেন দিয়েছে? টাকার টাকার টাকা, সবই টাকার খেলা। আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন, একটু গোপনে বলি। কান মুখের কাছে নেওয়ার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কানের উপরে কামড় দিয়ে বসে কিনা। যখন বলল গোপন কথা, মনে একটু সাহস পেলাম। জি আপু বলেন। আমাদের স্যার হলো টাকার কুমির, টাকা ছাড়া কিছু বোঝে না। স্যার যেখানে পরীক্ষা করতে দিয়েছে ন্যাশনাল প্যাথোলজি, ওখান থেকে কমিশন পায়, রোগী প্রতি 40% কমিশন দেয়। আর ফার্মেসি থেকেও স্যারকে কমিশন দেয়। আপনার রোগী দুজন রক্ত শূন্যতায় ভুগছে। অভাবের কারণে মনে হয় শরীরে পুষ্টিকর খাবার পড়েনি। মেডিসিনের পাশাপাশি ফলমূল, পুষ্টিকর খাবার খাওয়ান, ঠিক হয়ে যাবে। টেস্ট ফেস্ট না করিয়ে ওই টাকা দিয়ে খাবার কিনে খাওয়ান। ওনাদের দুজনকে দেখে খুব মায়া হলো, তাই বললাম। এবার বুঝলাম ওই সাদা পোশাকটা ওদের লেবাস। ডাক্তারদের ধর্ম রোগীদের সেবা করা, কিন্তু এইসব ডাক্তারদের ধর্ম রক্ত চুষে খাওয়া। গরিব মানুষের গলায় পাড়া দিয়ে টাকা নেয়। এদেরকে ডাক্তার না বলে কসাই নামে ডাকা উচিত। মাঝে মাঝে কিছু কিছু ডাক্তার পুলিশদেরকে ডেকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আপনাদের ইউনিফর্মের মধ্যে কি জানোয়ার লুকিয়ে থাকে? ইউনিফর্মের গায়ে পড়লেই মানুষ থেকে জানোয়ারে রূপান্তরিত হয়ে যায়। ডাক্তার দেখিয়ে মেডিসিন কিনে, কিছু ফলমূল, রাতের খাবারের জন্য বড় এক প্যাকেট পাউরুটি কলা কিনে বাসায় চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? যে আমিও ভালো আছি। আপনি কে? কাদের চাচার রিলেটিভ? আমি লোকমান, পাশের ঘরে আমরা থাকি, কাদের ভাইয়ের প্রতিবেশী। আমি বাড়িতে ছিলাম না, অফিসে মাল আনতে ঢাকার বাহিরে গেছিলাম। আজ বাসায় এসে আমার স্ত্রীর কাছে শুনলাম কাদের ভাইকে আপনি ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাইছেন। ভাই ভাবিরে ডাক্তারও দেখাইছেন। আপনি কে বাবা? আমি জুনায়েদ, 2 দিন হলো গ্রাম থেকে শহরে আসছি কাজের সন্ধানে। মানুষ দুইটা খুব অসহায়, সারা জীবন শুধু কষ্ট করে গেল। আমার সামর্থ্য থাকলে বুড়া বুড়ির দায়িত্ব আমি নিতাম। টাকার কাছে অসহায়, স্বাদ আছে সাধ্য নাই। নিজের অভাবের সংসার যা ইনকাম করি তা দিয়ে ঠিক মতো সংসার চলে না। ওভারটাইম কাজ করে, ছেলে মেয়ে 2টা, লেখাপড়ার খরচ জোগাই। ছেলেটা প্রতিবন্ধী, আমার একমাত্র আশা আমার মায়েরা। আমার মায়েরা লেখাপড়ায় খুব ভালো। তার ইচ্ছা ডাক্তার হবে। শত কষ্ট হলেও মেয়েটার পড়ালেখা চালাই যাব। আমি যতটুকু পারি কাদের ভাইরে সাহায্য করার চেষ্টা করি। বাবা কিছু মনে কইরেন না, কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম। না না, আমি কিছু মনে করিনি। চাচা একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা বাবা? আপনার মেয়ের ইচ্ছা সে ডাক্তার হবে। আপনার ইচ্ছা কি? আপনার মেয়েকে কি বানাতে চান? আমার মেয়ের স্বপ্নই আমার স্বপ্ন। আমার মেয়ের স্বপ্ন সে ডাক্তার হবে। আর এই ঘুমাইলে স্বপ্ন দেখে আমার মায়ের ডাক্তারি পোশাক পরে হাসতেছে। আমার মায়ের হাসিমাখা মুখটা আমার কাছে পৃথিবীর সেরা সুখ। আমার সন্তানের সুখই আমার সুখ। বাপ হয়েছি কি সন্তানের কাঁধের উপরে দায়িত্বের বোঝা চাপাই দেবার জন্য না বাবাজি। বাবা মানে সন্তানের সব দায়িত্বের বোঝা নিজের কাঁধে বহন করা, সন্তানের ইচ্ছা পূরণ করা। আমার ছেলেটা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না। ছেলেটার জন্য খুব কষ্ট হয়, পৃথিবীতে জন্ম নিয়েও আলো দেখল না। অন্য বাচ্চারা যখন খেলা করে, আমার ছেলে ঘরের সামনে বসে থাকে। ওর চোখ ভালো থাকলে পোলাটা ও লাফালাফি ঝাপাঝাপি করত। প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দিছি, পড়াশোনা করে, কিছু একটা করে খাইতে পারে। শুনেছি প্রতিবন্ধী কোটা আছে, ওই কোটায় সরকারি চাকরি করা যায়। বাবা আপনাদের জন্য আমার বউ রান্না করছে। রাতের খাবার তো এখনো খাওনি, আমি গিয়া খাবার গুলা নিয়ে আসি। লোকটার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। জ্ঞানী হবার জন্য শিক্ষা লাগে না, অল্প শিক্ষিত মানুষও জ্ঞানী হতে পারে।
লোকমান নামের অর্থজ্ঞানী মানুষটা আসলেই জ্ঞানী, তার নামটা সার্থক। 7 দিন হলো ঢাকায় এসেছি, কাদের চাচাদের দেখাশোনা করার পাশাপাশি একটা কাজের খোঁজ করেছি, কিন্তু কোথাও একটা কাজ পাইনি। ওনারা দুজন এখন অনেকটা সুস্থ হয়েছে, এখান থেকে চলে যাব। বাড়ি থেকে চলে আসার সময় মা যে খামটা দিয়েছিল তার মধ্যে 7,000 টাকা ছিল। ডাক্তার খরচ, মেডিসিন কেনা, খাবার কিনে 4,000 টাকা খরচ হয়ে গেছে, এখন আছে 3,000 টাকা। 3,000 টাকা দিয়ে কিছু একটা করা যায় কিনা? চাচা, অনেক দিন তো হয়েছে আপনার এখানে আছি, এখন তো আপনারা সুস্থ, আমি চলে যেতে চাচ্ছি। বাবা, কোথায় যাবা তুমি? ঢাকায় তো তোমার কেউ নাই, কোনো কাজও জোগাড় করতে পারোনি, কই থাকবা, কি করবা? বাবা, তুমি কিছু মনে না করলে কাজ যতদিন না খুঁজে পাও আমার এখানে থাকতে পারো। তুমি আমার ছেলের মতো, তাই কথাগুলা বললাম। কিছু মনে কইরো না বাবা। চাচা, আমি কিছু মনে করিনি। চাচা, আমি একসাথে আপনার এখানে থাকতে পারি। আপনি আজকের পর রিক্সা চালাতে পারবেন না, এখন থেকে আমি চালাবো। ছেলে বেঁচে থাকতে বাবা কিভাবে রিক্সা চালায়? আপনি যেমন আপনার ছেলের মতো, আপনিও তেমনি আমার বাবার মতো। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কোথায় থাকবো, কোথায় খাবো, পড়াশোনা খরচা কিভাবে চালাবো, তাই বাধ্য হয়ে রিক্সা চালানোর পেশাটাকে বেছে নিলাম। বাস্তবতা বড়ই কঠিন, কষ্ট না পেয়ে নিয়তিকে মেনে নিয়েছি। আমাকে যেভাবে হোক প্রতিষ্ঠিত হতেই হবে। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আমাদের আগে পিছে কি হবে। আমার কারণে 2টা মানুষ ভালো থাকবে, আল্লাহ এটাই চেয়েছিল। ঢাকায় এসেছি 2 মাস হয়ে গেল, এরই মধ্যে অ্যাডমিশন পরীক্ষাটা হয়ে গেছে। পরীক্ষা খুব ভালো হয়েছে, আগামীকাল রেজাল্ট দেবে। ঢাকায় আসার পরে যেদিন দীপা আন্টি বাসায় নিয়ে গেল, দীপা আন্টির রুমে ঢোকার পরে আমি খুব অবাক হয়েছিলাম, সারা ঘরে মামার ছবিতে ভরা। এই 2 মাস গবেষণা করে যা বুঝলাম, আন্টি মামাকে ভালোবাসে, কিন্তু মামাকে ভালোবাসার কথা বলতে পারেনি। সকালবেলা ঘুম ভেঙে দেখি মামা এসেছে। আমার খুব নার্ভাস লাগছে। দীপা আন্টি আর মামা মিলে সান্ত্বনা দিচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। বললেই হলো, ভয় পাওয়ার কিছু নাই, আমার জীবন মরণের প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হয়নি, রেজাল্ট দেখে খুব কষ্ট পেয়েছি। বিবিএতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। কেয়ার করা মন খারাপ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। ভালো পড়াশোনা করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিসিএস ক্যাডার হওয়া যায়। মনকে সান্ত্বনা দিয়ে লেখাপড়াটা ভালোভাবে শুরু করলাম। আন্টি, কিছু বলবি? হুম। কি? তুমি তো বলেছিলে ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর যে কোনো একটা কোচিংয়ে ক্লাস নেবার ব্যবস্থা করে দেবে। ব্যবস্থা করে দাও না যে কোনো একটা কোচিংয়ে। আমার এখানে থাকতে কি তোর কোনো কষ্ট হচ্ছে? আরে না, কিসের কষ্ট? কোচিংয়ে ক্লাস নিলে চর্চা হয়ে যাবে, যখন বিসিএস দেব প্রিপারেশনটা ভালো থাকবে। আন্টি একটা কোচিংয়ে ক্লাস নেবার ব্যবস্থা করে দিল। ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে। আকাশের মেঘ করে আছে, এখনই বৃষ্টি নেমে যাবে। ভার্সিটিতে ক্লাস শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে আছি, রিক্সা পাচ্ছি না। হাঁটা শুরু করলাম, কিছু দূর যাবার পর দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে। এই রিক্সা যাবে কোথায়? যাবেন ব্যাংক কলোনি। জি, উঠেন। লোকটাকে খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় দেখেছি মনে করার চেষ্টা করছি। আরে এটা তো সেই ভাইয়াটা, ঢাকায় আসার সময় আমার পাশের সিটে ছিল। বাড়ির গেটের বাহিরে দূরে এক কোণায় দাঁড়িয়ে আছি মা বাবাকে এক নজর দেখার জন্য। কত মাস হয়েছে মা বাবাকে দেখি না। আজ ফর্ম ফিলআপের লাস্ট ডেট ছিল। আমাদের কলেজের ইংলিশের টিচার রায়হান স্যার আমাকে অনেক পছন্দ করে। ফোন কেনার পরে স্যারের সাথে সাথে প্রায় যোগাযোগ করি। স্যারের কাছ থেকে বাবা মায়ের খোঁজ খবর নেই। স্যার ফর্ম ফিলআপের সব ব্যবস্থা করে রেখেছিল, আমি গোপনে কলেজে এসে স্বাক্ষর করে টাকা দিয়ে চলে এসেছি। মাঝে মাঝে পর আপন হয়ে যায়। আজ লোকমান চাচা যদি টাকা না দিত তাহলে হয়তো আমার ফর্ম ফিলআপ করা হতো না। চাচা প্রতি মাসে ওনার মেয়ের জন্য কিছু টাকা জমা রাখেন, সেখান থেকে টাকা উঠিয়ে আমাকে দিয়েছেন। বাবা মাকে দেখে আমার বুক তুমড়ে মুচড়ে যাচ্ছে।
মা আগের থেকেই শুকিয়ে গেছে আর বাবার চেহারা কেমন যেন মলিন হয়ে গেছে। রাতের বাসে ঢাকা চলে আসতে চেয়েছিলাম, কিন্তু রায়হান স্যার জোর করে ওনার বাসায় নিয়ে এসেছে। মানুষের কাছাকাছি না গেলে বোঝা যায় না সে কতটা সুখী, কতটা দুঃখী। স্যারকে দেখলে মনে হয় কত সুখী একটা মানুষ, কিন্তু বাস্তব জীবনে সে অনেক কষ্টের মধ্যে আছে। যে সকল পুরুষ ঘরজামাই থাকে শ্বশুর বাড়ির মানুষের কাছে, তাদের কোনো মূল্যায়ন থাকে না। বেকার মানুষ ঘর জামাই থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু কর্মজীবী হয়েও যদি শ্বশুর বাড়ি থাকে লজ্জার বিষয়। এই সব মানুষ পুরুষের মধ্যে পড়ে না। স্যার বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ি থাকে। আজকে বাসায় ঢোকার সাথে সাথে স্যারের শ্বশুরের কাছে খেলো একটা ঝাড়ি। এখন স্যারের বউয়ের সাথে তুমুল ঝগড়া হচ্ছে। জিজ্ঞেস না করে কেন আমাকে বাসায় এনেছে। ইচ্ছে করেছিল চলে যাই, শুধু স্যার কষ্ট পাবে এই জন্য যায়নি। স্যারের স্টাডি রুমে বসে আছি। আমাকে থাকার জন্য স্টাডি রুমে ফ্লোরমেট করে দিয়েছে। এ বাড়ির কাজে লোকের কথায় যা বুঝলাম, স্যারের শ্বশুরবাড়ির লোকেরা কখনো স্যারের সাথে ভালো ব্যবহার করে না, এমনকি স্যারের সঙ্গে একসাথে খেতেও বসে না। গরিবের ছেলে এই জন্য। বাড়ির সবাই খাবার খাওয়ার পরে স্যার খাবার খায়। স্যার একটা কথা বলি। কি কথা? আপনি ঘর জামাই থাকেন কেন? ঘরে যে জামাই থাকে তাকে ঘর জামাই বলে। জামাইরা তো সব ঘরেরই থাকে, সব জামাইরা ঘর জামাই, কেউ পর জামাই না। স্যার নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি থাকা কি এক বিষয় হলো? আত্মসম্মান থাকলে কেউ কি বউয়ের বাবার বাড়ি থাকে? সবাই ভাবে আমি মনে হয় সম্পত্তি লোভে শ্বশুরের বাড়ি থাকি, পড়ে আছি। আমি এখানে ইচ্ছা করে থাকি না, বাধ্য হয়ে থাকি। সাদিয়া বাবার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকবে না। এই বিষয় নিয়ে প্রায় ঝগড়া হয়। সাদিয়ার এক কথা, মা বাবাকে ছাড়া একদিনও থাকতে পারবে না। ভেবেছিলাম বাবা মায়ের একটা একা থাকতে পারবে না, তাই জোর করিনি। বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, সাদিয়ার কোনো পরিবর্তন হয়নি। এখন আরো বেপরোয়া হয়ে যাচ্ছে, আমার কোনো কথাই শোনে না। মাঝে মাঝে ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে চলে যাই, শুধু সন্তানে মায়ে পড়ে আছি। এমনিতে নাচনের বুড়ি, তার উপরে দেয় ঢোলের বাড়ি। সাদিকে কিছু বললে আমার শ্বশুরে বাড়ির লোকেরা হট্টগোল শুরু করে দেয়। সহধর্মিণী মানে সারা জীবনের সঙ্গী, সুখে দুঃখে একসাথে থাকা। ভাবি কি চোখে দেখে না এ বাড়ির সবাই প্রতিনিয়ত আপনাকে অপমান অপদস্থ করছে? স্ত্রী সম্মান রক্ষা করা যেমন স্বামীর দায়িত্ব, ঠিক তেমনি স্বামীকে সম্মান ধরে রাখা স্ত্রীর দায়িত্ব। একটা কথা বলি, কিছু মনে করবে না স্যার। একজন ভালো স্ত্রীর হবার জন্য যে সকল গুণাবলী থাকা দরকার তা ভাবির মধ্যে নেই। কি মনে করব, এটাই আমার প্রাপ্য ছিল। আল্লাহ আমার বিচার করছে, এটা আমার পাপের শাস্তি। আমি যেমন আমার বাবা মাকে অপমান করেছি, আল্লাহ আমাকে মানুষের দ্বারা প্রতিনিয়ত অপমানিত করাচ্ছে। সকালবেলা স্যারের কাছে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম। 2 দিন ধরে জুনায়েদের কোনো খোঁজ পাচ্ছি না। প্রতিদিন রিক্সা নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকে। কেন জানি চিন্তা হচ্ছে কোনো সমস্যা হয়নি তো। এই কয় মাস ধরে ওর রিক্সায় যাওয়া আশা করি, অথচ বোকার মতো ঠিকানাটা নেওয়া হলো না। শুধু একদিন আমার বন্ধু বিনিগারকে দিয়ে নাম জিজ্ঞেস করেছিলাম। বাসায় এসে দেখি দীপা আন্টি মুখ ভার করে বসে আছে। দীপা আন্টি, তোমার কি মন খারাপ? হুম। কি হয়েছে, কোনো সমস্যা? কিভাবে বলি, নিজের মা বলতে লজ্জা লাগে। 3 দিন ভাবির উপরে মায়ের অত্যাচার বেড়েই চলেছে। ভাবির জন্য আমার খুব খারাপ লাগে, মাকে এত করে বলি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে বিন্দু আমার ভাইয়ের মেয়ে অনেক অসুস্থ। মা ভাবিকে দিয়ে বাসার সব কাজ করায়, ঠিক মতো খাবারও সময় পায় না। তাছাড়া ভাবিকে ঠিক মতো খাবারটাও খেতে দেয় না। অসুস্থ মেয়েটার দেখাশোনা করবে সেই সময়টাও ভাবি পায় না। নিজের সন্তানের বেলায় 16 আনা বোঝে, অন্যের সন্তানের বেলায় 1 আনাও না। মায়ের কাজ কারবার দেখলে আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায়, রাগ হয়ে বাড়িতে যায় না। বাসায় বসে আমরা সবাই যখন খেতে বসি, মা তার নিজের সন্তানের প্লেটে বড় বড় মাছ বাটি ভরা গোস্ত তুলে দেবে। ছেলের বউদের প্লেটে সব থেকে ছোট টুকরাটা দেবে, আর গোস্ত 2-1 টুকরার বেশি না। ভাবিদের বেলায় মায়ের একটাই ডায়লগ, মায়া মাইশের বেশি খাইতে হয় না। এটা কেমন বিচার তুই বল?
এই সব নিয়ে মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছিলাম, 5 মাস হয়েছে বাড়িতে যাই না। তোমার ভাইয়াও কি তোমার মায়ের মতো? আমার ভাই হচ্ছে হৈমন্তী গল্পে অপু। আমি ভাবতাম অপুদের মতো পুরুষেরা গল্পেই থাকে, কিন্তু বাস্তবেও যে অপুর দেখা পাবো কল্পনাও করিনি। এসব মেরুদণ্ডহীন পুরুষদেরকে বিয়ে না করে সারা জীবন একা থাকা উচিত। জানিস নাবিলা, আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমার পরিবারের মানুষগুলোকে গাছের সাথে বেঁধে পিটাতে পারতাম। আমার ভাবিটা অনেক ভালো একটা মানুষ। ভালো মানুষের কপালে আল্লাহ কেন যে এত কষ্ট রেখে? দিবা আন্টির কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। আমার আপুর উপরেও তার শ্বশুর বাড়ির লোকেরা এর থেকেও বেশি অত্যাচার করেছিল। আজ এইচএসসি ফাইনাল কোচিং এর প্রথম ক্লাস নিতে গিয়ে অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছিয়ে গিয়েছি। জুনায়েদ ক্লাসের প্রথম বেঞ্চে বসে আছে, তার মানে ও রিকশা চালানোর পাশাপাশি পড়াশোনা করে। সেই প্রথম দিন বাসে বসে যে ড্রেস পরা দেখেছিলাম, আজ সেই পোশাক পরা, শুধু পার্থক্য আগের থেকে গায়ের রংটা মলিন হয়ে গেছে। জুনায়েদকে দেখে মনে হয় না কোনো গরিব ঘরের সন্তান। ওর রিকশা চালানোর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। ক্লাসের সব স্টুডেন্টদের সাথে পরিচিত হলাম। জুনায়েদ আমাকে চিনতে পারেনি, আর পারবেই বা কি করে? ও তো আমার চেহারা কখন দেখেনি। ভার্সিটি ক্লাস রুম আর কোচিং ছাড়া আমি বাহিরে কখন মুখ খুলে চলাফেরা করি না। মামা ঢাকায় আসার সময় বলে দিয়েছিল বাহিরে মুখ খুলে চলাফেরা যেন না করি। কবির আমাকে খোঁজার জন্য ঢাকা আসবেই। মামার কথা ঠিকই সত্যি হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার দিন কবিরকে আমি ইউনিভার্সিটির সামনে দেখেছিলাম। ইউনিভার্সিটিতে আমি সব সময় বোরখা পরে যাই, কোচিংয়ে 3 পিস পরে হিজাব পরে যাই। জুনায়েদ ইউনিভার্সিটির আমাকে আর কোচিংয়ের আমাকে কখনো এক করতে পারবে না। দিন দিন জুনায়েদকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি। ছেলেটা অনেক জিনিয়াস, শুধু হিসাব বিজ্ঞানে একটু কাঁচা। ক্লাস শেষ করিয়ে কোচিং এর সামনে দাঁড়িয়ে আছি, জুনায়েদের জন্য অপেক্ষা করছি। জুনায়েদ ভাইয়া। জি আপু, কিছু বলবেন? হ্যাঁ, একটু কথা ছিল। জি বলেন। ভাইয়া, আপনি কোচিং শেষ হবার পর কি করেন? তেমন কিছু করি না। ব্যস্ত থাকেন নাকি ফ্রি থাকেন? ফ্রি থাকি। কেন বলেন তো? আপনি অন্য সব সাবজেক্ট তো অনেক ভালো, হিসাব বিজ্ঞানে অনেক উইক। এই একটা বিষয়ের কারণে ক্লাস মিস হয়ে যাবে, তাই বলছিলাম আপনি যদি চান তাহলে কোচিং শেষ হবার পরে আমি আপনাকে আধা ঘন্টা হিসাব বিজ্ঞানটা দেখিয়ে দিতে পারি। ধন্যবাদ আপু, যদি হেল্পটা করেন আমার অনেক উপকার হতো। আসলে আমি নিজে থেকে আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। আপু, আপনি খুব সহজে বোঝাতে পারেন, অন্য কার কাছে পড়ে আমি এত সহজে বুঝিনি। ওকে, আগামীকাল থেকে আপনাকে আমি পড়ানো শুরু করব। এই জুনায়েদ ছেলেটাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইচ্ছে করে সারাক্ষণ জুনায়েদের দিকে চেয়ে থাকি। আমি জানি না কি করব। জুনায়েদের প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। জুনায়েদের সাথে কোন মেয়েকে কথা বলতে দেখলে আমার খুব হিংসা হয়। জুনায়েদকে কি আমি ভালোবাসি? কোথাও একটা পোস্টবক্স নেই, অথচ বুকের ভেতর চিঠি জমে জমে মেঘের মিনার। কোথাও একটা ঠিকানা নেই, অথচ নীল খাম জমে জমে ভেসে যায় বুকের কিনার। সাদাত হোসাইন। দেখতে দেখতে জুনায়েদের ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল, অথচ আমি জুনায়েদকে এখনো বলতে পারিনি, জুনায়েদ, আমি তোমাকে ভালোবাসি। তবে ইশারা ইঙ্গিতে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, জুনায়েদের থেকে কোন রেসপন্স পাইনি। জুনায়েদ কি বুঝতে পারিনি আমি ওকে পছন্দ করি নাকি বুঝেও না বোঝার ভান করেছে? পরীক্ষা তো শেষ হয়ে গেল, এখন কি করবেন ঠিক করেছেন? ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষার বই কিনে পড়া শুরু করব। গুড ডিসিশন। কোনো একটা ভালো অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হলে আরো বেশি ভালো হয়। কোচিংয়ে ভর্তি হলে ভালো হতো, কিন্তু ভর্তি হবার মতো টাকা আমার কাছে নেই। দেখি রেজাল্ট দেবার পর ভর্তি হওয়া যায় কিনা, ততদিনে কিছু টাকা জমাতে পারব। জুনায়েদ ভাই, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে সাহায্য করতে পারি। সরি আপু, বুঝালাম না। না মানে বলছিলাম কি, আপনি চাইলে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারেন যদি আমাকে বন্ধু ভাবেন। ম্যাম, আপনি আমার জন্য অনেক করেছে, এমনিতে আমি আপনার কাছে অনেক ঋণী, আর কত ঋণী হব আপনার কাছে।
আমি বাসায় বসে পড়লে হবে। ঠিক আছে, টাকা যখন নিতে যাচ্ছেন না তাহলে আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। কি অনুরোধ? আগে প্রমিস করেন রাখবেন। আচ্ছা, প্রমিস করলাম রাখবো। আপনি আমার কাছে পড়বেন। আমি কোচিং শেষে 5টার পর ওয়েট করব। প্রতিদিন বাসায় বসে যে পড়াগুলো মুখস্থ করবেন বিকালে এসে আমার কাছে পরীক্ষা দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। নাবিলা ম্যাম, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? যদি বলি বন্ধু ভেবে। সময় হোক, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেব। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, বুঝছিস নাবিলা, তোর মামাটা একটা আস্ত হারামি। দিবা আন্টি হারামি কি আস্ত আর ভাগ ভাগ করা থাকে? ওই কথার কথা। বুঝলাম আমার মামা হারামি, কিন্তু আমার মামা কি করছে? কেন তুমি আমার ভালো মামাটাকে হারামি বানিয়ে দিলে? হারামি না তো কি? তোর মামার নাম যে তানভীর মাহমুদ, আবির আমাদের কখনো বলেনি ওর নাম আবির। আমরা জানি তোর মামার নাম শুধু তানভীর মাহমুদ। মামার নাম তো তানভীর মাহমুদই, বাসার সবাই তানভীর বলে ডাকে। তাহলে আবির কার নাম? তুই যে আবির মামা বলে ডাকিস। আবির নামটা মামাকে নিসা আপু দিয়েছিল। আমি, নাদিয়া আর নিসা আপু শুধু মামাকে আবির বলে ডাকি। নিসাকে? নিসা আপু হচ্ছে আমার বোন নাদিয়া আপুর বান্ধবী। শুধুই কি তোর আপুর বান্ধবী নাকি অন্য কিছু? মামা নিসা আপুকে ভালোবাসতো। ভালোবাসতো, এখন বাসে না। নিসা আপু মামাকে ধোকা দিয়ে অন্য একজনের হাত ধরে পালিয়ে গেছে। নাবিলা, আমার মাথা কিছুই ঢুকছে না। সব ঘটনা আমাকে খুলে বলবি। নাদিয়া আপু তখন সবেমাত্র ম্যাট্রিক পাশ করে কলেজে উঠবে, আর মামা ইন্টার পরীক্ষা দেবে। আপুকে তো বাবা কিছুতেই কলেজে ভর্তি করবে না। বাবার একটাই কথা, মায়া মাইন্সের এত লেখাপড়া কইরা কি হইবে। মামা অনেক কষ্টে মাকে দিয়ে বাবাকে রাজি করিয়ে আপুকে কলেজে ইন্টারে ভর্তি করিয়ে দেয়। আপু কলেজে ওঠার পরে পরিচয় হয় নিসা আপুর সাথে। নিসা আপুরা আমাদের গ্রামের ছিলেন না। নিসা আপুর বাবা ছিলেন ব্যাংক কর্মকর্তা। মাস 2 আগে বদলি হয়ে আমাদের গ্রামে আসেন। নাদিয়ার সাথে নিসা আপুর বন্ধুত্ব তৈরি হয়ে যায়, দুজন হয়ে যায় বেস্ট ফ্রেন্ড। কলেজের সবাই ওদের দুজনকে দেখলেই মানিকজোর বলে ডাকা শুরু করে। আমাদের গ্রামে সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত কিছু বখাটে ছেলে পেলে ছিল, যারা মায়েদের দেখলেই বিরক্ত করত, উল্টাপাল্টা বাজে কথা বলতো। তাদের মধ্যে কবির ছিল একজন। আপু যখন স্কুলে পড়তো, কবির তখনও আপুকে একা পেলে খুব ডিস্টার্ব করত। এই জন্য আমার মামা আপুকে কলেজে দিয়ে আসতো, আবার কলেজ শেষ হলে নিয়ে আসতো। মামা পড়ালেখার পাশাপাশি টিউশনি করত, এলাকা কোচিং এ পড়াতো। কলেজের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট ছিল, তাই স্যারদের সাথে মামা খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের কলেজের রসায়নের অধ্যাপক স্যার মামাকে একটা টিউশনি ঠিক করে দেয়। 2টা মেয়েকে পড়াতে হবে, একজন ইন্টার ফার্স্ট ইয়ার আর একজন ক্লাস 5। মামা ওই ব্যাংক কর্মকর্তার বাসায় পড়াতে গিয়ে দেখে নিসা আপু মামার নিউ স্টুডেন্ট। মামা তো মনে মনে অনেক খুশি। মেঘনা চাইতেন বৃষ্টি এখন নিসা আপুকে আরো কাছ থেকে দেখতে পারবে, কারণ মামা নিসা আপুকে পছন্দ করে। নাদিয়াও বুঝতে পারে নিসা আপু মামাকে পছন্দ করে। সারা জীবনের জন্য বন্ধুত্ব ধরে রাখার জন্য নাদিয়া নিজেই নিসা আপুর সাথে আবির মামার রিলেশন করিয়ে দেয়। নিসা আপু ভালোবাসে মামাকে আবির বলে ডাকা শুরু করে। আবির নামের অর্থ আয়না, দুজন দুজনের প্রতিচ্ছবি। সময়গুলো ভালোই কাটছিল। মামার ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেলে ঢাকা চলে আসে অ্যাডমিশন কোচিং করার জন্য। মামা প্রতি মাসে একবার করে বাড়িতে আসতো নিসা আপুর সাথে দেখা করার জন্য। মামা ঢাকা ইউনিভার্সিটিতে লাইফ সায়েন্সে চান্স পেয়ে যায়। ইউনিভার্সিটিতে ভর্তি হবার পরে পড়াশোনার চাপের কারণে ঠিক মতো প্রতি মাসে আর গ্রামে যেতে পারে না। 3-4 মাস পর একবার বাড়িতে আসে। এরই মধ্যে আমাদের গ্রামের কলেজে নতুন একজন ইংলিশের শিক্ষক আসে, শাকিল মাস্টার। শাকিল মাস্টারের বয়স খুব বেশি ছিল না। অনার্স পাশ করার পরেই মাস্টার্স এর পাশাপাশি নিবন্ধন করে আমাদের কলেজে জয়েন্টে করে।
শাকিল মাস্টারের সাথে নাদিয়া আর নিসা আপু খুব খাতির হয়ে যায়। কলেজ শেষ হবার পর শাকিল মাস্টার আপুদেরকে বাসায় এগিয়ে দিয়ে যেত। সবকিছুই ভালো চলছিল, কিন্তু হঠাৎ করেই কবির মানে আমার দুলাভাই নাদিয়া আপুকে নতুন করে আবার ডিস্টার্ব করা শুরু করে। আপুর নামে মিথ্যা বদনাম রটায়। বাবা আপুর কলেজে যাওয়া বন্ধ করে দেয়। একদিন সকালবেলা গ্রামের সবার মুখে শুনি নিসা আপু রাতের আধারে শাকিল মাস্টারের হাত ধরে পালিয়ে গেছে। নিসা আপুর বাবাও ট্রান্সফার করিয়ে আমাদের এলাকা থেকে চলে যায়। আর কখনো নিসা আপুদের খোঁজ পাইনি। জানো দীপা আন্টি, আমার মামটা না আগে এরকম গম্ভীর ছিল না। মামা খুব হাসি খুশি ছিল, সব সময় মুখে হাসি লেগেই থাকতো। নিসা আপুর ওই ঘটনার পর থেকে মামা দিন দিন কেমন গম্ভীর হয়ে গেছে। এখন তো হাসতেই ভুলে গেছে। নিসা অর্থ অন্ধকার, নিসা এসে আমার মামার জীবনটা অন্ধকারে তলিয়ে দিয়ে গেছে। দু হাত দিয়ে শক্ত করে জুনায়েদকে জড়িয়ে ধরে আছি। প্রেমে পড়লে মানুষ নাকি বেহায়া হয়ে যায়। জুনায়েদকে ভালোবেসে আমিও বেহায়া হয়ে গেছি, লজ্জা শরম সব ভুলে জুনায়েদকে জড়িয়ে ধরেছি। আমার শরীরের সাথে জুনায়েদের সমস্ত শরীর লেপ্টে আছে। জুনায়েদ বারবার আমাকে ছাড়ানোর চেষ্টা করছে। তোমার দুয়ারে এসেছি আমি আজ ভালোবাসার ভিক্ষা নিতে। তুমি ফিরিয়ে দিও না আমায় খালি হাতে। আমার ধ্যান জ্ঞান কল্পনা সবকিছুতেই তুমি, শুধু তুমি, তুমিতে তুমিময়। জুনায়েদ, আমি আপনাকে ভালোবাসি। এতদিন অপেক্ষায় ছিলাম, হয়তো আপনি বুঝবেন, নিজে থেকে ভালোবাসি কথাটা বলবেন। নাবিলা, দয়া করে আমাকে ছাড়ুন। আমিও আপনাকে ভালোবাসি, তবে প্রেমিক হিসাবে না, বন্ধু হিসাবে। আমি একজনকে ভালোবাসি। জুনায়েদ, আমি আপনার পা ধরি, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। আমার ধ্যান জ্ঞান কল্পনা সব কিছুতে আপনি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না জুনায়েদ। আবেগ দিয়ে জীবন চলে না নাবিলা। মুখ দিয়ে হাজার বার চিৎকার করে বলা যায় বাঁচবো না, কিন্তু বাস্তবে মরে যাওয়াটা অনেক কঠিন। আমি আপনাকে ভালোবাসি না। আর যাই হোক, জোর করে কখনো ভালোবাসা হয় না। আমার মনের মধ্যে শুধু একজনই বাস করে, অন্য কাউকে আমি মানের ভুলেও চিন্তাও করি না। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমার যে উপকার করেছেন তার ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। আমার ভালো রেজাল্ট করা, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, পুরোটাই আপনার অবদান। আপনাকে ফিরিয়ে দিতে আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিরুপায়। আমাকে ক্ষমা করবেন। আমি সারা জীবন আপনার বন্ধু হয়ে পাশে থাকতে চাই। আমি আল্লাহর কাছে হাত পেতে সব সময় দোয়া করব, অনেকে অনেক ভালো রাখে। আমার থেকে অনেক ভালো কোনো ব্যক্তিকে আপনার জীবন সঙ্গী হিসাবে মিলিয়ে দেয়। ভালো থাকবেন, আমি আসি তাহলে। জুনায়েদ, আমার এই চেহারা আপনাকে আর কখনো দেখাবো না। আজকের পর আর কোনোদিন আপনার সামনে আমি আর আসবো না। আমিও দোয়া করি আপনিও অনেক অনেক ভালো থাকেন। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো অভিশাপ দেওয়া যায় না। কান্না, তুমি আসলেই বড় অদ্ভুত। তুমি সবার জন্য আসো না, কিন্তু যার জন্য আসো সে তোমার মর্মই বোঝে না। গত 7 দিন ধরে তার কোন খোঁজ পাচ্ছি না। প্রতিদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকি আমার ভালোবাসার মানুষটার অপেক্ষায়, কিন্তু সে কোথায়? আমার বোরখা পরা প্রেয়সী, যার চোখ দেখে আমি প্রেমের অতলে ডুবে গেছি। আমি জানি না সে দেখতে কেমন, তার চেহারা কখনো আমি দেখিনি, শুধু নামটাই জানি, মার্জিয়া জান্নাত। প্রতিদিন ইউনিভার্সিটি থেকে রিকশায় করে বাসায় দিয়ে আসতাম। মার্জিয়া যে বাসাতে থাকতো সে বাসাতেও খোঁজ নিয়েছি, ওই বাসা চেঞ্জ করে চলে গেছে। এতদিন আমি তোমার যোগ্য ছিলাম না, তাই ভয় ভালোবাসার কথা বলতে পারিনি। মার্জিয়া, আমি তোমাকে ভালোবাসি। তুমি কোথায়? প্লিজ ফিরে এসো। মার্জিয়া, প্লিজ কাম ব্যাক। আমি নিজেকে তোমার যোগ্য করে গড়ে তুলেছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএতে চান্স পেয়েছি। এদিকে নাবিলারও কোনো খোঁজ পাচ্ছি না, ফোন বন্ধ, 7 দিন ধরে কোচিংয়ে ক্লাস নিতে যায় না। আল্লাহ, এখন আমি কি করব? নাবিলা, আমি তোকে বুদ্ধিমতী একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন দেখি তুই একটা বোকা মেয়ে। একটা ছেলের জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিলি। ব্লেড দিয়ে হাত কাটতে একবারও তোর বুক কাঁপলো না। কিভাবে পারলি? তানভীর যদি জানে কত কষ্ট পাবে।
আমি না টের পেলে হাসপাতালে না নিয়ে আসলে ওদিনই শেষ হয়ে যেত। আমি সরে আন্টি, আমার ভুল হয়ে গেছে। আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করেছি আমি নিজেও জানি না। জুনায়েদ আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি মানতে পারছিলাম না। সব সময় একটা মনে রাখবি, তোর ভালোবাসা যদি সত্যি হয়, আজ হোক কাল হোক, তোর ভালোবাসা তোর কাছে ফিরে আসবি। দীপা আন্টি প্লিজ, তুমি মামাকে কিছু বইলো না। এরকম ভয়ঙ্কর ডিসিশন নিলি ইহকাল পরকাল দুইটাই হারাতে যাচ্ছিলি। মানুষ আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলে শয়তানের ধোকায় পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা ইসলামে নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় মহান আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। কেউ সীমালঙ্ঘন বা অন্যায়ভাবে এরূপ করলে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। অথচ বহু নিবদ্ধ লোক শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসে। মুসলমানের চরিত্র হচ্ছে বিপদ আসলে ধৈর্য ধারণ এবং সেই ধৈর্যের জন্য সওয়াব পাওয়ার আশা পোষণ করবে। বিভিন্ন রোগ শোক, আপদ বিপদ ও দুঃখ মুসিবতের মতো ছোট পরিসর থেকে মুক্তির জন্য আত্মহত্যার পথ বেছে নেয়া মারাত্মক ভুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে জাহান্নামে ঝাঁপ দিবে এবং অনাদি অন্তকাল সেখানে থাকবে। কেউ বিষ পান করে আত্মহত্যা করলে হাতে বিষ নিয়ে জাহান্নামেও তা পান করতে থাকবে, সেখানে চিরজীবনের জন্য বিষ ক্রিয়ায় শাস্তি পাবে। যে যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামে অনাদি অনন্তকাল পর্যন্ত সেইভাবে শাস্তি পাবে। অন্য পাপী মুসলমান নিজ নিজ পাপের শাস্তি ভোগের পর জান্নাতে আসতে পারবে, কিন্তু আত্মহত্যাকারী মুসলমান কোনোদিন জান্নাতও পাবে না। পবিত্র কুরআনেও একটি আয়াত আছে, সূরা আন-নিসা 93। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী খায়বার যুদ্ধে অংশগ্রহণ করে মরণপণ যুদ্ধ করে আহত হয়ে পড়ে। কষ্ট সহ্য করতে না পেরে নিজ তলোয়ারের গোড়া মাটিতে ও বাকি অংশ বুকের মধ্যে চেপে ধরে আত্মহত্যা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সালাতে জানাজা পড়েননি। আত্মহত্যা মহাপাপ, অথচ আমরা ঈমানহারা হয়ে এখন এই কাজই বেশি করি। সামান্য কোন ঘটনা ঘটলে আমরা আত্মহত্যার পথ বেছে নেই। আমাকে দেখ, আমি কি মরে গেছি 8 বছর ধরে একজনকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারছি না। আমি মরে গেছি, যাইনি, অপেক্ষায় আছি। আমার ভালোবাসা সে একদিন বুঝবেই। নাবিলা, তোর মামা যেমন নিসা নামের মেয়েটাকে অনেক ভালোবাসে, আমিও তেমনি তোর মামাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। গত 2 বছর ধরে কত খোঁজাখুঁজি করলাম, নাবিলাকে কোথাও খুঁজে পেলাম না। নাবিলা, তুমি আমাকে মাফ করে দাও, আমি কেন আগে বুঝতে পারলাম না তুমি মার্জিয়া। আমি প্রতিদিন তোমার ইউনিভার্সিটির গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করি। যে চোখের প্রেমে পড়ে আমি অন্ধ ছিলাম, অথচ সেই চোখের ভাষা আমি বুঝতে পারিনি। আমি জানি তুমি আমার আশেপাশেই আছো। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তোমাকে আমার কাছ থেকে আল্লাহ কেড়ে নেবে না। নাবিলা, তোমাকে ফিরে আসতেই হবে। প্রতিনিয়ত শিখছি বেঁচে থাকার কায়দা। কখনো জানলাতে চোখ রেখে, কখনো বা মেঘটাকে দেখে। তোমার রূপকে আড়াল করার ক্ষমতা আমার নেই। কিছুক্ষণের জন্য তুমি শুধু আমার। দিবা আন্টি, কোনো সমস্যা হয়েছে? তুমি রাতে না ঘুমিয়ে পায়চারি করছো কেন? বাসা থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেজো আপুর দেবরের সাথে আমার বিয়ে কথা চলছে। এখন আমি কি করব নাবিলা? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। মামাকে 2 দিনের মধ্যে ঢাকায় আসতে বলতেছি। মামা বেকার ছিল, তাই এতদিন আমি চুপ করেছিলাম, কিছু বলিনি। এখন তো চাকরি পাইছে, মামা বিসিএস ক্যাডার হয়েছে। আশা করি তোমার ফ্যামিলি থেকেও কোন আপত্তি করবে না। নাবিলা, আমার না খুব ভয় করছে। কিসের ভয়? যদি তানভীর আমাকে ফিরিয়ে দেয়। আমার মামা অমানুষ না। মামা যখন জানবে তুমি মামাকে পছন্দ করো, ভালোবাসো, আমার বিশ্বাস মামা তোমাকে বুকে টেনে নেবে। দিবা আন্টি, তোমার মোবাইল বাজে। এত রাতে কে আবার কল দিছে? বার ভাইয়া রাত 3টার সময় কল দিল কেন? কোনো সমস্যা হয়নি তো? আন্টি, তুমি ফোন দিয়ে দেখো।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। দিবা আমার বিন্দু, আমার বিন্দু। বিন্দুর কি হয়েছে? বিন্দুর খুব অবস্থা, আমার বিন্দু মনে হয় বাঁচবে না। কি বল, বিন্দুর কি হয়েছে? তোমরা কই আছো এখন? ময়মনসিংহ মেডিকেলে কলেজে নিয়ে আসছি। দিবা আমি কি করব এখন? তোর ভাবি পাগলের মতো করছে। ভাইয়া কান্নাকাটি না করে আল্লাহকে ডাকো আর ভাবির দিকে খেয়াল রাখো। আমি বাড়িওয়ালাদের গাড়িটা ম্যানেজ করে এখনই রওনা দিচ্ছি। রিস্ক নিয়ে তোর এত রাতে আসা লাগবে না, তুই সকালে আয়। তোর ভাবি তো আমাকে সহ্যই করতে পারছে না। আমারে নিয়ে চিন্তা করা লাগবে না। ভাবি তোমাকে কি সহ্য করবে ভাইয়া? ভাবির সাথে তুমি যে অন্যায় করছো তা ক্ষমার যোগ্য না। ভাবির উপরে আম্মা যে অত্যাচার করেছে তুমি কোনোদিন প্রতিবাদ করনি। আম্মার অন্যায় কাজগুলোকে তুমি সাপোর্ট দিয়েছো ভাইয়া। আমি রাখছি, আল্লাহ হাফেজ। নাবিলা বিন্দু খুব অসুস্থ, আমি এখনই বাড়িতে যাবার জন্য রওনা দেব। আন্টি আমিও যাব তোমার সাথে। আমাকে নেবে তোমার সাথে? তাড়াতাড়ি রেডি হও। দিবা আন্টিদের বাসায় বসে আছি। আন্টির ভাইয়ের মেয়েটা ভোর 5টার সময় মারা গিয়েছে। আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। যেই মানুষটার মুখোমুখি হব না দেখে পালিয়ে বেড়াচ্ছি, সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা হিসাব মেলাতে পারছি না, জুনায়েদ এখানে কি করছে? জুনায়েদ কি দিবা আন্টির রিলেটিভ হয়? কিন্তু জুনায়েদকে আন্টি তো বেশ কয়েকবার দেখেছে। আন্টির রিলেটিভ হলে তো আমাকে বলতো। তানভীর মামা কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ পৌঁছে যাবে। জুনায়েদ যেভাবে আমার চারিপাশে ঘোরাঘুরি করছে, মামা দেখলে কি ভাববে আমি এই ভয়ে আছি। দিবা আন্টির ভাবির কান্নায় আকাশ ভারী হয়ে গেছে। ভাবির কান্না দেখে এখানকার প্রতিটা মানুষ কাঁদছে। দিবা আন্টি ভাবিকে সামলানোর চেষ্টা করছে, ভাবি কিছুতেই থামছে না। ভাবি শান্ত হও। দিবা আমার বিন্দুকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? আমার বিন্দুকে আমি নিতে দেব না। ভাবি বিন্দুকে তুমি কিভাবে কাছে রাখবে? বিন্দু তো আর বেঁচে নেই, মারা গিয়েছে। আমার বিন্দু মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। তোমার মা ভাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেলেছে। তোমার মা আমার মেয়েটাকে চিকিৎসা করাতে দেয়নি। কতবার অনুরোধ করেছি ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর জন্য, কেউ আমার কোনো কথা শোনেনি। বিন্দু আমার মা, আমি যাব তোর সাথে। আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস মা? আমি তোকে ছাড়া একা কিভাবে থাকবো? আমারে তোর সাথে করে নিয়ে যা মা। দিবা আমার মেয়েটা অন্ধকার খুব ভয় পায়। ওই অন্ধকার ঘরে ও একা কিভাবে থাকবে? দিবা মেয়েটাই যখন নেই, আমি এখানে থেকে কি করব? শুধু আমার বিন্দুর মুখের দিকে চেয়ে শত কষ্টের মধ্যে আমি এখানে পড়েছিলাম। সব অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি। আমি তোমার ভাইয়ের সাথে আর সংসার করব না। তোমার ভাইকে আমি তালাক দেব, এরকম ভদ্র স্বামীর আমার আর প্রয়োজন নেই। আমি কাজ করে খাবো, তবুও তোমার ভাইয়ের সাথে আমি আর থাকতে পারবো না। ভাবি প্লিজ তুমি শান্ত হও। তুমি যেমন বিন্দুর মা, ভাইয়া ও বিন্দুর বাবা। তুমি তো চিৎকার করে কাঁদতে পারতেছ, ভাইয়া তো তাও পারছে না। দেখো ভাবি, সন্তান হারানো কষ্টে ভাইয়া শরীরটা কেমন নীল হয়ে গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সব থেকে ভাই বস্তু। আমার ভাইটা ছোটবেলা থেকেই খুব শান্ত ছিল। কষ্টে মরে গেলেও কোনোদিন মুখ ফুটে বলেনি। ভাবি তুমি ভাইয়ার উপরে রাগ হয়ে না। দিবা আমি আর এখানে থাকবো না। আমি আমার বাবার সাথে ঢাকা চলে যাব। 3 দিন হয়ে গেছে দিবা আন্টির ভাইয়ের মেয়েটা মারা গেছে, আজ মিলাদ শেষ করে ঢাকা চলে যাব। জুনায়েদ দিবা আন্টির ভাবির বাবার সাথে এখানে এসেছে। শুনেছি দিবা আন্টির ভাবির বাবা মাকে জুনায়েদ দেখাশোনা করে। লেখাপড়ার পাশাপাশি রিক্সা চালিয়ে ওনাদের সংসার চালায়। 3 মাস পর মামা একটা সুখবর আছে, দিবা আন্টির বিয়ে ঠিক হয়েছে, ছেলে সরকারি কলেজের শিক্ষক। আলহামদুলিল্লাহ। তুমি মনে হয় অনেক খুশি হয়েছ। এত বড় একটা সুখবর খুশি হব না? মামা তুমি কি সত্যি খুশি হয়েছ? আচ্ছা মামা, তুমি নাকি মানুষের চোখের ভাষা বুঝতে পারো। মানুষের চেহারা দেখলে বলে দিতে পারো সে সুখে আছে নাকি দুঃখে আছে? হ্যাঁ বলতে পারি তো।
না মামা, তুমি কিছুই বলতে পারো না? তাহলে তো দিবা আন্টির চোখের ভাষা বুঝতে পারতে। দিবা আন্টি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তুমি কি বুঝতে পেরেছো? প্রতিনিয়ত তোমার জন্য কষ্ট পাচ্ছে, কই তার চেহারা দেখে তুমি তো কিছুই বলে দিতে পারোনি। আমি জানি দিবা আমাকে ভালোবাসে। আমি অপেক্ষায় ছিলাম সব হয় বাধা জোরটা ভেঙে ও আমাকে নিজে থেকে বলুক। গাদিটা নিজে তো মুখ ফুটে বলতে পারলো না আমি যে ওকে ভালোবাসি, তাও বুঝলো না। তোর আন্টিকে বলবি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার চিন্তা না করতে, আমি ওরে খুন করে ফেলবো। আমি আজকের নাইটের ট্রেনে ঢাকা আসতেছি। নাবিলা, আমি যে আসতেছি দীপাকে বলবি না? সারপ্রাইজ দিলে কেমন হয়? ভালো হয়। থ্যাংক ইউ মামা। মামা, আই লাভ ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আই লাভ ইউ টু। সকালবেলা কলিং বেলের শব্দ শুনে ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখি তানভীর দাঁড়িয়ে আছে। ভেবেছি ভুল দেখেছি, যখনই দরজা আটকাতে যাব আমার হাত ধরে এক টান দিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। তানভীর, কি করছিস? কেউ দেখে ফেলবে, আমাদের দুজনকে খারাপ ভাববে। দেখুক, যে যা ইচ্ছে ভাবুক, আমার হবু বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? দিবা, বিয়ে করবি আমাকে? আমার একজন ভেঙে যাওয়া মানুষ দরকার, যাকে ভীষণ ভালোবেসে নিমর্মভাবে ছেড়ে দিয়েছিল কেউ, যাকে ভালোবেসে এ জীবন দিয়ে দিতে পারবো, একসাথে কাটিয়ে দেব সারা জীবন। যার সাথে তোর বিয়ে ঠিক করছে ওই বেটারে খবর দে। বিকেল 5টা কোনো একটা রেস্টুরেন্টে দেখা করার কথা বল। তোর কানা মাস্টারকে জন্মের বিয়ে করার স্বাদ ভুলিয়ে দেব। হারামজাদা মাস্টার গুলা পাইছে কি? এক মাস্টার আমার প্রথম প্রেমের মানুষকে ভাগিয়ে নিয়ে গেছে, আর এক মাস্টার এখন আবার আসছে আমার শেষ ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে। বিকেল 5টায় বাবু খাইছো রেস্টুরেন্টে বসে আছি আমি, মামা আর দিবা আন্টি। অপেক্ষা করছি দিবা আন্টির সাথে, যার বিয়ে ঠিক হয়েছে গাউসুল আজম সাহেবের জন্য। বাবু খাইছো রেস্টুরেন্টের দরজা দিয়ে একজন ভদ্রলোক ভিতরে ঢুকতেছে। দিবা আন্টি আমাকে ইশারা দিয়া বুঝাল ওইটাই ওনার হবু বর। লোকটাকে সামনাসামনি দেখেই আমার মুখ থেকে আচমকা বেরিয়ে গেল, মামা শাকিল মাস্টার। ঝড়ের কবলে পড়ে বেঁচে আসা বিধ্বস্ত পাখিরা যে রকম অবস্থায় হয়, শাকিল মাস্টারের ওই একই রকম অবস্থা হয়েছে। মামা আর আমার প্রশ্নের উত্তর দিতে দিতে বেচারার বেহাল অবস্থা। শাকিল সাহেব, আপনি বলেছেন আপনি বিবাহিত না, এটাই আপনার প্রথম বিয়ের কথা চলছে? যদি তাই হয়, নিসাকে নিয়ে তো আপনি গ্রাম থেকে পালিয়েছিলেন, তাহলে কি নিসাকে আপনি বিয়ে করেননি, শুধুই ভোগ করেছেন? তানভীর সাহেব, কি সব বাজে কথা বলছেন? আমি নিসাকে নিয়ে পালিয়ে গিয়েছি মানে? আমি কেন নিসাকে নিয়ে পালিয়ে যাব? মিথ্যা কেন বলছেন? 9 বছর আগে আপনি নিসাকে নিয়ে পালিয়ে যাননি? না, আমি নিসাকে নিয়ে পালিয়ে যাইনি। নিসাকে নিয়ে পালিয়ে না গেলে নিসা কোথায়? নিসা কোথায় সেটা আমি কি করে জানবো? আপনি জানেন না? 9 বছর আগে অচিনপুর গ্রাম থেকে নিসাকে নিয়ে পালিয়ে আসার আগে নাদিয়ার সাথে দেখা করার জন্য নাদিয়াদের বাসায় যাননি? ওই রাতে নাদিয়ার কাছে কেন গিয়েছিলেন? আমি নিসাকে নিয়ে নাদিয়ারে বাসায় গিয়েছিলাম নাদিয়াকে দেখার জন্য, ওর সাথে কথা বলার জন্য। নাদিয়ার সাথে দেখা করার জন্য গিয়েছেন মানে বুঝালাম না। নাদিয়ার বাবা 7 দিন ধরে নাদিয়াকে বাসায় আটকে রেখেছিল। আমি নাদিয়ার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। নাদিয়ার সাথে দেখা করার একটাই মাধ্যম ছিল নিসা। নাদিয়াকে 7 দিন না দেখে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই নিসাকে নিয়ে নাদিয়াদের বাসায় গিয়েছিলাম দেখা করার জন্য, কারণ নাদিয়ার সাথে আমার রিলেশনের কথা শুধু নিসাই জানত। নাদিয়ার সাথে আমার 1 বছরের রিলেশন। রূপগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে সবে মাত্র নতুন জয়েন্টে করেছি। প্রথম দিন ইন্টার ফার্স্ট ইয়ারের অর্থনীতি ক্লাস নিতে গিয়ে আমার চোখ আটকে যায় শ্যামবর্ণের একজন স্টুডেন্টকে দেখে। দেখতে আহামরি সুন্দর ছিল না, কিন্তু চেহারার মধ্যে ছিল মাধুর্যতায় ভরা। বড় বড় 2টা কালো মায়াবী চোখ, খুব বেশি লম্বা ছিল না। শ্যামবর্ণের মানুষ দেখতে এত সুন্দর হয় আমার জানা ছিল না। লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখায় কেউ যদি কারো মনে দাগ কেটে থাকে তাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রথম দেখাই ভালো লাগা, প্রথম দেখাতেই ওই শ্যামবর্ণের মেয়েটা আমার মনে দাগ কেটেছিল। আমি আস্তে আস্তে মেয়েটার খোঁজ নিতে লাগলাম। মেয়েটা নাম নাদিয়া।
কলেজের সবাই নাদিয়া আর ওর সাথে মেয়েটাকে দেখলেই মানিকজোর বর বলে ডাকতো। বুঝলাম সাথের মেয়েটা নাদিয়ার বেস্ট ফ্রেন্ড। আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে নাদিয়াকে দেখতাম, মাঝে মাঝে নাদিয়ার পিছু নিতাম, ওকে ফলো করতাম। নাদিয়া বিষয়টা না বুঝলেও নিসা বুঝতে পেরেছিল। আমি লক্ষ্য করে দেখলাম কলেজের সামনে প্রায় নাদিয়া আর নিসাকে কিছু ছেলেরা বিরক্ত করত, পিছন থেকে বাজে কথা বলতো, যাকে বলে ইভটিজিং। আমি বিষয়টা প্রিন্সিপাল স্যারকে জানাই। প্রিন্সিপাল স্যার ছেলেগুলোর শাস্তির ব্যবস্থা করে। এরপর কিছুদিন কবির জুলহাসদের কলেজের সামনে দেখা যায়নি। কবির রূপগঞ্জ কলেজের এমএতে পড়লেও জুলহাস জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ত। ছুটিতে গ্রামে এলেই মেয়েদের যে উত্ত্যক্ত করা ছিল ওদের কাজ। আমি সন্ধ্যার পরে প্রতিদিন রূপালী ব্যাংকে পাশের চায়ের দোকানে চা খেতে যেতাম। বাবু ভাইয়ের চায়ের দোকানে বসেই নিসার বাবার সাথে আমার পরিচয় হয়, উনিও চা খেতে আসতো। নিসার বাবা আমাকে অনুরোধ করে নিসাকে পড়ানোর জন্য, আমি রাজি হয়ে যাই। নিসাকে পড়ানো শুরু করি। নিসার কাছে নাদিয়ার কথা জিজ্ঞাসা করতাম। নিসা কিছু বলতো না, শুধু হাসতো। একদিন নিসা হুট করে আমাকে জিজ্ঞেস করে বসে আমি নাদিয়াকে পছন্দ করি কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানাই। নিসাকে অনুরোধ করি নাদিয়াকে বলার জন্য আমি নাদিয়াকে ভালোবাসি। নিশাই নাদিয়ার সাথে আমার রিলেশনটা করিয়ে দেয়। আমরা কলেজে বা রাস্তা বসে কখনো কথা বলতাম না। কেউ বুঝতেই পারিনি নাদিয়ার সাথে আমার প্রেম ছিল। যা টুকটাক কথা হতো নিসাদের বাসায় বসে, নাদিয়া মাঝে মাঝে নিসাদের বাসায় আমার কাছে অর্থনীতি করতে আসতো। বেশিরভাগ সময় আমাদের কথা হতো চিঠির মাধ্যমে। আমাদের চিঠি আদান প্রদানের কাজ করত নিসা। আমি প্রতিদিন নিসার কাছে নাদিয়ার জন্য একটা করে চিঠি লিখে দিতাম। তোকে কিছু কথা বলার বাকি থাক, যেন সেই কথাগুলো বলার জন্য আরেকটা দিন তোর কাছে যেতে পারি। তোকে জানার কিছুটা বাকি থাক, যেন সেটুকু জানার জন্য আরেকটা বার তোর কাছে যেতে পারি। তোকে দেখে মুগ্ধ হওয়ার কিছুটা বাকি থাক, যেন আরেকটা বার মুগ্ধ হওয়ার জন্য তোর আরেকটু কাছে আসতে পারি। তোর গানের সুরে হারিয়ে যাওয়ার কিছুটা বাকি থাক, যেন আরেকটা বার হারানোর জন্য তোর আরো কাছে আসতে পারি। একদিন নাদিয়া নিসা বিকালে ঘুরতে বেরিয়েছিল। কবির, জুলহাস, রাজু মিলে নাদিয়া নিসার পথ আটকিয়েছে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলারে, এসো এসো বুকে রাখবো ধরে। জুলহাস নিসার এক হাত ধরে টানাটানি করছে। আমি ওদের ওখানে পৌঁছানোর আগেই নিসা পায়ের থেকে জুতা খুলে জুলহাসের গালে বাড়ি মেরে বসে। জুলহাস নিসার গায়ে হাত তোলার আগেই জুলহাসের হাতটা ধরে ফেলি। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে নাদিয়া কবিরের গালে একটা চড় বসিয়ে দেয়। ওই দিন আমি ছিলাম দেখে জুলহাসরা নাদিয়া নিসাকে কিছুই বলেনি ঠিকই, কিন্তু ওদের চেহারার মধ্যে ছিল হিংস্রতার ছাপ। আমি বকাঝকা দিয়ে কবিরদের তাড়িয়ে দিয়েছিলাম। আমার কেন জানি মনে হয়েছিল কবির আমার অথবা নাদিয়া নিসার কোন খড়ি করতে পারে। ওদের দুজনকে বাসায় পৌঁছিয়ে দিয়ে থানায় যাই জুলহাস কবিরের নামে জিডি করতে। থানায় যাওয়ার পরে দেখি ওসি চেয়ারে বসে টেবিলের ওপরে পা উঠিয়ে মুখটা এদিক সেদিকে করে পান চাওয়াচ্ছে। কি চাই আপনাকে তো চিনতে পারলাম না। ওসি সাহেব, আমি এলাকায় নতুন এসেছি, তাই হয়তো আপনি আমাকে চিনবেন না। আমি কলেজে নতুন শিক্ষক, কিছুদিন হয়েছে জয়েন করেছি। ও আচ্ছা মাস্টার সাহেব, খুব ভালো হয়েছে আপনার সাথে পরিচয় হয়ে। এই মাস্টার সাহেবের জন্য চা নিয়ে আয়। হঠাৎ করে কি মনে করে আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন? আমি মূলত আপনার সাথে একটা বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। আলাপ ছাড়াও আমি একটা জিডি করতে চাই। খুব ভালো, খুব ভালো। তো কি বিষয়ে আলাপ করতে চান বলেন, কি সাহায্য করতে পারি? ওসি সাহেব, আপনি জানেন কিনা জানি না, এখানকার কিছু বখাটে ছেলেপেলে কলেজের মেয়েদের প্রতিনিয়ত ইভটিজিং করে যাচ্ছে। ওই ছেলেদের জ্বালায় আমার অনেক স্টুডেন্ট ঠিক মতো কলেজে আসতে পারছে না। আপনার সাহায্য খুবই প্রয়োজন। ছেলেগুলোর বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নিতেন তাহলে আমার ছাত্রীরা সেফ থাকতে পারত। ছেলেগুলোর নাম কি? কবির, জুলহাস, রাজু।
মাস্টার সাহেব কিছু মনে করবে না, ফুল ফুটলে ভ্রমর তো ফুলের মধু খেতে আসবেই। শুধু ছেলেগুলোর দোষ দিয়ে কি লাভ বলেন? ওই ছেমড়িগুলার দোষ আছে। মায়া মানুষ ঘরে থাকবে টানা পড়ার নাম করে রাস্তায় আইসা লাফালাফি করে বেড়ায়। মায়ে মানুষের এত পড়ালেখা করার দরকার কি? স্টার জলসা দেখা ওনা ছাড়া বুক দেখিয়ে বাছা দেখিয়ে চলাফেরা করবে ছেলেরা তো পিছু নেবেই। ছাওয়ালগুলা খারাপ না, আমি খুব ভালো করেই ওদের চিনি। বয়সের দোষ উঠতি বয়স, মায়ে মানুষ দেখলে মনের মধ্যে প্রেম প্রেম ভাব আসে, তাই 2-4 লাইন গান গাইতেই পারে, ওটা কোনো ব্যাপার না। আপনি একজন আইনের লোক হয়ে বেআইনি কথা আপনার মুখে মানায় না। আপনি বখাটে ছেলেদের সাপোর্ট করছেন। বুঝছেন মাস্টার, মাস্টারি করতে করতে আপনাদের স্বভাব হয়ে গেছে মাস্টারি ফলানো। সব স্থানে মাস্টারি করা ঠিক না। আমাকে আসছেন আইন শিখাতে, আরে এই চুল বাতাসে পাকে নাই। আপনি বসেন, চা খান, চলে যান, এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। কবিরে হচ্ছে এলাকার প্রভাবশালী, ওর অনেক ক্ষমতা। নিজের ক্ষতি না চাইলে কবিরের পিছনে লাইগেন না, ক্ষতি হতে পারে। আপনার ভালোর জন্য কথাগুলা বললাম, কোনো জিডি-ফিডি নেওয়া হবে না। আপনি এখন আসতে পারেন। মনেরও বাগানে ফুটির ফুলরে রসিক ভ্রমরা এলো না, ফুলের মধু খাইল না। অপমানিত হয়ে থানা থেকে বের হয়ে আসলাম, বুঝলাম ওসি কবির জুলহাসদের দ্বারা। পানখোর ওসির প্রতি খুব ঘৃণা হচ্ছিল। অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম, এই গ্রামে থাকা যাবে না। কবির বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। দিন নাই রাত নাই আমি যে বাসায় ভাড়া থাকতাম, আমার রুমের জানালার উপরে ইট পাথর ছুঁড়ে মারত। কলেজে ক্লাস নিয়ে ফেরার সময় দূর থেকে আমার গায়ে ময়লা পানির বোতল, পলিথিন ব্যাগে ময়লা ভরে আমার গায়ে ছুঁড়ে মারত। আমার বাসায় সব ঘটনা খুলে বলার পরে বাবা মা আমাকে ঢাকায় চলে আসতে বলে। ঢাকা চলে না গিয়ে নাদিয়ার জন্য গ্রামে থেকে যাই। আব্বা আম্মুকে অচিনপুর গ্রামে আসতে বলি নাদিয়ার সাথে আমার বিয়ে ঠিক করার জন্য। আব্বা আম্মা প্রথমে একটু বেঁকে বসে, কারণ আমার বড় ভাইয়া মানে দীপার দুলাভাই অবিবাহিত। পরে আমার জোড়া জুড়িতে রাজি হয় ঠিকই, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। কবিররা আমার সাথে নিসাকে জড়িয়ে মিথ্যা রটনা ছড়িয়ে বেড়ায়। গ্রামের মানুষের কাছে বলে বেড়ায় আমার সাথে নিসার ফিজিক্যাল রিলেশন আছে। আমরা শহর থেকে গ্রামে এসে গ্রামের পরিবেশ নষ্ট করছি। নশমি করে বেড়াই, গ্রামের ছেলে মেয়েদেরকে বেপথে নিয়ে যাচ্ছি। কবির জুলাহাস নাদিয়ার বাবার কাছে নাদিয়ার নামে মিথ্যা মিথ্যা খারাপ কথা বলে। নাদিয়ার বাবাকে ভয় দেখায়, কবিরের সাথে নাদিয়ার বিয়ে না দিলে সালিশ বিচার ডাকবে, গ্রামের সবার সামনে নাদিয়াকে বাবা মেয়ের বিচার করবে। নাদিয়ার বাবা খুব ভয় পেয়ে যায়, নাদিয়াকে বাসায় আটকে রাখে, বের হতে দেয় না। আমি 7 দিন নাদিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারি না। নাদিয়ার কোনো ফোনও ছিল না। কি করব, মাথায় কোনো কিছু কাজ করতে ছিল না। নিসার কথা মনে পড়ে গেল, নিশাই একমাত্র পারে নাদিয়ার সাথে আমাকে দেখা করিয়ে দিতে। নিসা হলো নাদিয়ার বেস্ট ফ্রেন্ড, তাছাড়া নাদিয়ার আম্মা নিসাকে খুব পছন্দ করত। নাদিয়ার আম্মার ইচ্ছা ছিল নাদিয়া মামার জন্য নিসাকে বকরে নেবার। নিসার কাছে হেল্প চাইলাম, যেভাবে হোক নাদিয়ার সাথে দেখা করিয়ে দিতে, নিশাও রাজি হয়ে গেল। ওই দিন সন্ধ্যায় পরে নিসার সাথে নাদিয়াদের বাসায় যাই। নাদিয়ার বাবা বাসায় ছিল না, তাই সহজে নাদিয়ার সাথে দেখা করতে পারি। অনেকে কথা হয়েছিল আমাদের দুজনের মধ্যে, ওটাই যে শেষ দেখা হবে বুঝতে পারিনি। চলে আসার সময় নাদিয়াকে বলে এসেছিলাম 2-1 দিনের মধ্যে ঢাকা থেকে আব্বা আম্মা আসবে, খুব শীঘ্রই তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আমি আর নিসা চলে আসি। আমি যে বাসায় থাকতাম তার 3 বাড়ি পর নিসারা ভাড়া থাকতো। আমার বাসার সামনে চলে আসার পর নিসা বলল, স্যার আপনি বাসায় চলে যান, এইটুকু পথ আমি একাই যেতে পারবো। আরে না, আমি তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি, চলো। না স্যার, কষ্ট করে আপনাকে আর যাওয়া লাগবে না, আপনি বাসায় চলে যান। তুমি যেতে পারবে, ভয় লাগবে না তো? হ্যাঁ পারবো। তারপর নিসা চলে যায়। আমি গেটের মধ্যে ঢুকতে যাব, তখনই কলেজের পিয়ন কামাল আমাকে পিছন থেকে ডাক দেয়। কামাল এসে আমাকে জানায় বাজারের মধ্যে নাদিয়ার আব্বা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চলেন, ক্লিনিকে নেওয়া লাগবে।
আমি কামালের সাথে বাজারের দিকে রওনা দেই। কিছু দূর যাবার পরে ওসি দেলোয়ার আমার পথ আটকে ফেলে আমাকে জোর করে থানায় নিয়ে যায়। থানায় আটকে রেখে সারা রাত আমাকে অনেক টর্চার করে। কিছু মাদকদ্রব্য, হিরোইন, ইয়াবার প্যাকেট আমার হাতে দিয়ে ছবি তোলে। পরের দিন বিকালে একটা কাগজে স্বাক্ষর নেয়। কাগজটা ছিল কলেজের রিজাইন লেটার। রাতের বেলা কবির জুলহাস আমাকে নিয়ে যায় লঞ্চঘাট। ব্যাগপত্র সহ আমাকে লঞ্চে উঠিয়ে দিয়ে চলে আসার সময় জুলহাস আমাকে বলে, জীবনে কোনোদিন অচিনপুরে তোকে দেখি মাদক ব্যবসায়ী বলে পিটিয়ে মারব। ফুবাজান, তোর যে ইয়াবাসহ ছবি তুলে রাখেছে ওটাই প্রমাণ। মানের ভুলেও এই গ্রামের কথা মুখেও আনবি না। ঢাকায় আসার পরে 22-23 দিন ক্লিনিকে ভর্তি ছিলাম। আইনি পদক্ষেপ নিতে চেয়েছিলাম, কিন্তু আব্বা আম্মার জন্য পারিনি। তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। পরে ভাইয়াকে অচিনপুর পাঠিয়েছিলাম নাদিয়ার খবর নেবার জন্য। ভাইয়া খবর নিয়ে জানতে পারে নাদিয়ার কবিরের সাথে বিয়ে হয়ে গেছে। নাদিয়ার উপরে রাগ করে আর কখনো অচিনপুর গ্রামে যায়নি। আমি জানতাম না নিসা নিখোঁজ হয়েছে। আমার ধারণা কবির জুলহাসরা নিসাকে গুম করেছে। সারা গ্রামে ছড়িয়েছে আমার সাথে নিসা পালিয়ে গেছে। নিসাকে যদি আমার বিয়ে করার ইচ্ছে থাকতো, পালাতে যাব কেন? নিসার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতাম। আমার প্রস্তাবে নিসার বাবা রাজি হয়ে যেত। চাচা আমাকে অনেক পছন্দ করত। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আমার কারণে নিসা নিখোঁজ হয়েছে। আমি যদি ওই দিন নিসাকে নিয়ে নাদিয়াদের বাসায় না যেতাম, নিসাকে বিপদে পড়তে হতো না। জানি না নিসা বেঁচে আছে নাকি মেরে ফেলেছে। কবির জুলহাসকে ধরলেই সব তথ্য পাওয়া যাবে। শাকির সাহেব, এই 9 বছরে নাদিয়ার কথা কি মনে পড়েনি আপনার? কখনো কি ইচ্ছা করেনি কবির নামক মানুষ রূপী জানোয়ারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসি? মনে করে কি হবে, সে তো আমাকে ভুলে স্বামী সংসার নিয়ে মহা সুখে আছে। আমাকে ভালোবাসলে কবিরকে বিয়ে করতে পারতো না। সত্যিকার অর্থে আপনি নাদিয়াকে ভালোই বাসেননি, যা ছিল আবেগ আর মোহ। ভালোবাসলে নাদিয়ার পরিস্থিতি বুঝতে চেষ্টা করতেন। কবিরকে নাদিয়া বিয়ে করতে চায়নি, জোর করে কবিরের সাথে বিয়ে দেওয়া হয়েছে। আপনি বললেন না স্বামী সংসার নিয়ে নাদিয়া মহা সুখে আছে? আসলেই মহা সুখে আছে। নাদিয়া যেখানে আছে অনেক সুখে আছে। পৃথিবীর কারো ক্ষমতা নেই ওর সুখ কেড়ে নেবার। আমাদের ধরাছোঁয়ার অনেক বাহিরে। আপনার তো আর কোনো ক্ষতি হয়নি, যা ক্ষতি হয়েছে আমাদের হয়েছে। মেয়েকেও হারালাম, আবার ভালোবাসে মানুষটাকেও হারিয়েছি। আমি আপনার কথা বুঝতে পারলাম না। মেয়েকেও হারালাম, আবার ভালোবাসে মানুষটাকেও হারিয়েছি, মানে বুঝিনি। আমি তানভীর, নাদিয়ার মামা আর নিসার ভালোবাসা মানুষ। সবাই জানে আমার নাদিয়া আত্মহত্যা করেছে, কিন্তু না, সবাই ভুল জানে আমার মেয়েটা আত্মহত্যা করেনি। নির্যাতন করতে করতে আমার ভাগ্নিটাকে মেরে ফেলেছে। আমি মামা হয়ে কিছুই করতে পারিনি। নাদিয়া মারা গেছে। হ্যাঁ, 4 বছর আগে। হেলাখেলা করে অনেক সময় কাটিয়ে দিয়েছি, এখন আর বসে থাকার সময় নেই। ফোর্স নিয়ে আজ রাতেই কবির, দেলোয়ার, জুলহাসকে অ্যারেস্ট করব। সবার আগে ওসি দেলোয়ারকে ধরতে হবে। দীপা, তুই বাসায় চলে যা। আমি শাকির সাহেব আর নাবিলাকে নিয়ে গ্রামে যাব। দোয়া রইল, শুভকামনা। আল্লাহ যেন নিসাকে তোর কাছে ফিরিয়ে দেয়। খোদা হাফেজ। দীপা, ভেঙে পড়িস না। আল্লাহর উপরে ভরসা রাখ। বিকেল বেলার রোদ তোর জীবনে উঠতে পারে। আল্লাহ হাফেজ। তানভীর, চরিত্রহীনা মেয়েটা কেন এ বাড়িতে এসেছে? এখনই চলে যেতে বল। দুলাভাই সারা জীবন নিজের ইচ্ছা মতো চলেছেন, সন্তানের মূল্যায়ন কখনো করেনি। ভুল পথে চলতে চলতে সঠিক পথটাই আপনি হারিয়ে ফেলেছেন। বাবা হয়ে নিজের সন্তানকে চিনতে পারেনি। খুনি, লম্পট, চরিত্রহীন জানোয়ারটাকে কোলের মধ্যে রেখে ভালো মানুষগুলোকে খাট বানিয়ে দিচ্ছেন। নাবিলা কোনো অন্যায় করেনি, অন্যায় করেছেন আপনি। বাবা মায়ের মুখে চুনকালি মেখে যে মেয়ে বিয়ের আসর থেকে বেগানা পুরুষের হাত ধরে চলে যায়, সেটা কি অন্যায় না? পালিয়ে যাওয়া যদি অন্যায় হয়, তাহলে বাবা হয়ে আপনি কিভাবে জেনে শুনে নিজের বড় মেয়ের খুনির সাথে বিয়ে দিতে চেয়েছিলেন? আপনাকে ভয় ভীতি দেখিয়ে নাদিয়াকে জোর করে কবির বিয়ে করেনি। আপনি কি দেখেনি বিয়ের করার পর থেকে কবির প্রতিদিন নাদিয়ার গায়ে হাত তুলত, মাঝে মাঝে মারতে মারতে অজ্ঞান করে ফেলত। কবিরকে একা দোষ দিলে অন্যায় হবে, আপনি সমানভাবে দোষী।
আপনাকেও শাস্তি দেওয়া উচিত যে বাবা মেয়ের নির্যাতন দেখেও চোখ বন্ধ করে থেকে। বাবা হয়ে সারা গ্রামের মানুষের কাছে নিজের মেয়ের নামে দুর্নাম রটিয়ে বেড়ায়, বদমাইশ জামাইকে ভালো বলে প্রশংসা করে সে জন্মদাতা বাবা নামের কলঙ্ক। সবার কাছে যখন বলে বেড়াতেন আমার মেয়ে খারাপ, জামাই ভালো, আপনার একটুও কি কষ্ট লাগতো না? আমি প্রতিবাদ করলে আপনি আমার বোনের গায়ে হাত তুলতেন। বুড়া বয়সে বুবুকে আপনার হাতে মার খেতে হয়েছে। বুড়া বয়সে বুবুকে তালাকও দিয়ে চেয়েছেন। কেন করেছিলেন এই কাজগুলো? মান সম্মানের ভয়। বাপ দাদাদের কাছা থেকে শুনে এসেছি মায়া মাইন্সের কোনো মূল্য নাই, সমাজের অসম্মানিত বস্তু। পুরুষ মাইসের মর্যাদা অনেক বেশি। সন্তানের থেকে আপনার মান সম্মান বড় হয়ে গেল দুলাভাই। নাবিলা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি নাবিলাকে বিয়ের আসর থেকে নিয়ে গিয়েছিলাম, ঢাকা পাঠিয়েছিলাম ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। আর কথা বাড়াবো না। আপনার খুনি কুলাঙ্গার জামাইকে এখন থানা হাজতে নিয়ে যাব। কেন, কবির কি করছে? আপনার জামাই কি করছে শুনতে চান? আপনার জামাই একটা ধর্ষণকারী, এসিড নিক্ষেপকারী, খুনি। নাদিয়ার বান্ধবী নিসাকে আপনার জামাই সহ 4 জন মিলে নিসার বাসার সামনে থেকে তুলে নিয়ে রেপ করে এসিড মেরে মুখ ঝলসে দিয়েছিল। খুন করে উত্তরপাড়ার পুরাতন পোড়াবাড়িতে লাশ মাটি চাপা দিয়ে রেখেছিল। কবিরের সাথে বাকি 4 জনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখন কবিরকে নিয়ে যাব। আল্লাহ গো, আমার নাতি দুইটার কি হবে? আব্বা বিশ্বাস করেন আমি নিসাকে এসিড মারিনি, খুনও করিনি। জুলহাসের পাল্লায় পড়ে শুধু রেপ করেছিলাম। নিসাকে জুলহাস এসিড মেরেছিল। নিসাকে আমি খুন করিনি, জুলহাস করেছে। নাদিয়াকে কেন খুন করেছিলে? নাদিয়াকে অপরাধ ছিল কেন সহজ সরল মেয়েটাকে মেরে ফেলেছিলে? নাদিয়াকে বিয়ের আগে আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে শাকিল মাস্টারের সাথে প্রেম করেছিল। রাস্তার ভরা মানুষের সামনে আমাকে চর মেরেছিল। আমি জেদ করে নাদিয়াকে বিয়ে করলেও খুব ভালোবাসতাম, কিন্তু নাদিয়া বুঝতে পেরেছিল নিসা শাকিল মাস্টারের সাথে পালিয়ে যায়নি, আমরা নিসাকে মেরে ফেলেছি। আমি বুঝতে পেরেছিলাম নাদিয়া গ্রামের মানুষকে বলে দেবে বাঁচার জন্য নাদিয়াকে খুন করেছি। তুই যদি নাদিয়াকে ভালোবাসতি তাহলে অমানুষের মতো নির্যাতন করতে পারতি না। তোকে কঠিন শাস্তি দেব, না হলে আমার নাদিয়া, নিসার আত্মা শান্তি পাবে না। নিসা হত্যাকাণ্ডে ওদের 5 জনের ফাঁসির রায় হয়েছে। আসামিদের পরিবার থেকে অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি। একে তো এসিড নিক্ষেপ, ধর্ষণ, তার উপরে খুন। ওদের পরিবার থেকে কেস চলাকালীন আসামিদের জামিনে বের করতে চেয়েছিল, সরকার জামিন দেয়নি। এসিড নিক্ষেপকারীদের জন্য সরকারিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এসিড নিক্ষেপকারী আসামির কোনো জামিন হয় না, 14 দিনের মধ্যে এদের শাস্তির ব্যবস্থা করা হয়। এই কঠোর আইন এসিড নিক্ষেপকারী ও তার সাথে যারা সহযোগী সবার ক্ষেত্রে প্রযোজ্য। খুন, ধর্ষণ, এসিড নিক্ষেপ তাই 5 জনের ফাঁসির রায় হয়েছে। এখন সময়ের অপেক্ষা ফাঁসি কার্যকরের। আমরা ঢাকা চলে আসার সময় বুবু আমাদের সাথে দুলাভাইকে রেখে চলে এসেছে। এত বড় অন্যায় করার পরেও দুলাভাইয়ের মধ্যে কোনো অনুশোচনার ছাপ দেখতে পাইনি। বুড়ো বয়সে একা থাকবে এটাই তার শাস্তি, অবশ্য আরো বেশি শাস্তি দেওয়া উচিত ছিল। নাদিয়ার বাচ্চা দুইটাকে ঢাকায় এনে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছি। বাচ্চা দুইটার মুখের দিকে তাকালে আমার নাদিয়াকে দেখতে পাই। দীপার সাথে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, হাতে একদমই সময় নেই, কত কাজ বাকি। আগামী সোমবার আমাদের বিয়ে। বেশ কয়েক বছর পর কাদের চাচার বাসায় রায়হান স্যারকে দেখে অনেকটা অবাক হয়েছি। জুনায়েদ, তুমি এখানে? আমারও একই প্রশ্ন। স্যার, আপনি এখানে? আমি আমার বাবা মাকে দেখতে এসেছি। কাদের চাচা আপনার বাবা? হ্যাঁ, কিন্তু তুমি এখানে? আমি কাদের চাচা চাচির দেখাশোনা করি। এতদিন পরে বাবা মায়ের কথা মনে পড়েছে আপনার? স্যার, আমি আপনাকে খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আজ মন থেকে উঠে গেছেন। যে বাবা তার সন্তানকে মানুষ করতে গিয়ে জমি জমা, ঘর বাড়ি সবকিছু শেষ করে ফেলে, অথচ সেই সন্তান বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়।
সন্তান থাকার পরেও যে বাবাকে বুড়ো বয়সে রিক্সা চালাতে হয় সেই সব সন্তানদেরকে আমি ঘৃণা করি। জুনায়েদ, আমি বড় অন্যায় করেছি, কিন্তু তুমি যে নীতির কথা বলছো তোমার মুখে এসব নীতি কথা মানায় না। তুমি কি তোমার বাবা মায়ের সাথে কম অন্যায় করেছো? অন্যের বাবা মায়ের সেবা করছো আর তোমার নিজের বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে। 7 বছরে একটাবার খোঁজ নিয়ে দেখেছো তোমার বাবা মা কেমন আছে, কোথায় আছে নেই? 4 বছর আগে তোমার ভাবির বাপ ভাই মিলে তোমার বাবা মাকে বাসা থেকে বের করে দেয়। কলেজের শিক্ষকরা মিলে বেসরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসি। কলেজ থেকে প্রতি মাসে তাদের সব খরচ পাঠানো হয়। কলেজ থেকে ব্যবস্থা না নিলে তোমার বাবা মাকে ভিক্ষা করা লাগতো। আমি কৃতজ্ঞ তোমার কাছে জুনায়েদ। আমি ছেলে হয়ে যে কাজটা আমার করার কথা ছিল সেই কাজ তুমি করেছো। আমার বাবা মায়ের জন্য, আমার বোনের জন্য। সাদিয়ার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ছেলে মেয়ে দুটাকে জিজ্ঞেস করেছিলাম তারা কার কাছে থাকবে। তাদের উত্তর ছিল মায়ের কাছে থাকবে। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। স্যার, আমার বাবা মা কোথায় আছে এখন? কল্যাণপুর বৃদ্ধাশ্রম। জুনায়েদ, আমরা সন্তানরা খুব স্বার্থপর, নিজেরা ভালো থাকার জন্য পিতামাকে ত্যাগ করি, ভুলে যাই। সন্তানকে বড় করতে গিয়ে পিতামাতার সবকিছু ত্যাগ করে দেয়। দিন শেষে স্বার্থপর সন্তানগুলো কখনো সুখী হতে পারে না। না পায় দুনিয়া, না পায় আখেরাত। সন্তানদেরকে পিতামাতার অভিশাপ দেওয়া লাগে না, বাবা মায়ের বুক চিরে যে দীর্ঘশ্বাস বের হয় ওটাই অভিশাপ হয়ে দাঁড়ায়। আমরা চিন্তা করি না আজকে আমি সুখে থাকার জন্য মা বাবাকে পর করে দেই, ছুঁড়ে ফেলে দেই, সেই কি ব্যবহার আমাদের সন্তানেরা আমাদের সাথে করবে। স্যারকে সাথে নিয়ে কল্যাণপুর বৃদ্ধাশ্রমে আসার পরে দেখি কত বৃদ্ধ বাবা মা বুকে আশা বেঁধে চেয়ে আছে সন্তানের অপেক্ষায়, কবে প্রিয় সন্তান তাকে দেখতে আসবে, নিয়ে যাবে আপন ঠিকানায়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায়, না দেখায় বারোবার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যে দেখি বাবা মা বৃদ্ধাশ্রমের সামনে বাগানে বসে আছে, বিকাল টাইমে দুজন একসাথে সময় কাটায়, সন্ধ্যার পর যে যার রুমে চলে যাবে। পুরুষ ইউনিট আলাদা, মহিলা ইউনিট আলাদা। পুরুষ ইউনিটে শুধু পুরুষরা থাকে আর মহিলা ইউনিটে মহিলারা থাকে। বুড়ো বয়সে দুজনের একসাথে থাকার কথা ছিল। আমি বাবা মায়ের পা জড়িয়ে ধরে আছি। আমায় মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করেছি তোমাদের সাথে। অভিমান করে দূরে দূরে থেকেছি, তোমাদের কোনো খোঁজ নেইনি। আমি ছোটবেলা থেকেই তোমাদের অনেক কষ্ট দিয়েছি। তুমি চেয়েছো এক, আমি হয়েছি আর একা, বা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তুই কোনো ভুল করিসনি, ভুল করেছি আমি, বাবা হয়ে সন্তানকে বুঝতে পারিনি, নিজের মন মতো চলেছি। সন্তানের চাওয়া পাওয়ার কোনো মূল্য দেয়নি। বাবা মায়ের সাথেই তো ছেলে মেয়েরা অভিমান করবে, তাই বলে 8 বছর কিভাবে ভুলে থাকতে পারলি? আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, আমার কারণে মানুষের কাছে অপমানিত হয়েছিস, ছোট হয়েছিস। আমি জানি তুই আমার উপরে অনেক অভিমান করে আছিস। শুধু কি সন্তানরা অভিমান করবে, বাবারা কি সন্তানের উপরে অভিমান করতে পারে না? আমিও তোর উপরে অনেক অভিমান করে আছি। এটা ঠিক, আমি খুব রাগী। আমি কি তোদেরকে ভালোবাসি না? ভালো তো বাসি, অনেক ভালোবাসি, কিন্তু তা কখনো বোঝাতে পারিনি। প্রতিটা বাবা মাই চায় তাদের সন্তান বড় হোক, সবার কাছে তাদের মুখ উজ্জ্বল করুক, এতটুকু আশা কি বাবা মা সন্তানের কাছে চাইতে পারে না? এটা অন্যায়। বাবা, তুমি কোনো অন্যায় করনি, আমার বোঝার ভুল ছিল, তখন বয়স কম ছিল, আমি বুঝতে পারিনি। বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। তুমি চেয়েছিলে তোমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, আমি তাই করেছি। তোমার ছেলে এখন একজন বিসিএস ক্যাডার। বাছার, তুই কোনো অন্যায় করিসনি। আগে বল, তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছ। বাবা মা হওয়া অনেক কঠিন, অনেক আগেই দিয়েছি। গ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছি, বাসের ভিতরে বসে আছি, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। আমাদের সাথে কাদের চাচাদেরকেও নিয়ে এসেছি। কাদের চাচা চাচি এখন থেকে গ্রামে বাবা মায়ের সাথে থাকবে। 8 বছর আগে এই দিনটাতেই বাড়ি ছেড়েছিলাম, সেই দিন কেউ একজন আমার পাশের সিটের সঙ্গী ছিল।
নাবিলা, এত অভিমান তোমার? কতবার তোমার দুয়ারে গিয়েছি, বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তুমি আমার হবেই। প্রশাসনের সহায়তায় ভাবির বাপ ভাইদের বাসা থেকে বের করে দিয়েছি। লজ্জায় বাসা থেকে বের হই না। ভাইয়া যে এত বড় একটা জঘন্য কাজ করবে ভাবতেই পারিনি। বাবার সম্মানের কথা একটাবারও চিন্তা করেনি। গ্রামের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? বাবার বন্ধুর ছেলে ব্যারিস্টার, তাকে দিয়ে হাইকোর্টে আপিল করার কথা বলেছিল, কিন্তু মা বাবার মুখের উপরে না বলে দিয়েছে। মায়ের একটাই কথা, জুলাহাস যে অন্যায় করেছে তার শাস্তি পেতেই হবে। আমিও চাই ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড হোক। আজ রাতে ভাইয়ার ফাঁসির রায় কার্যকর হবে। আমি আর বাবা জেলখানায় ভাইয়ার সাথে দেখা করতে এসেছি। মা আসেনি কোনো কুলাঙ্গার সন্তানের মুখ মা দেখব না। আমি জানি মা মুখে মুখে যতই কঠিন কথা বলুক না কেন, ভিতরে ভিতরে মা অনেক ভেঙে পড়েছে। জেলখানায় ভিতরে নাবিলাকে দেখে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। নাবিলা এখানে কি করে? নাবিলা, তোমরা এখানে? আমার বোনের খুনিদের দেখতে এসেছি। মৃত্যুর খবর শুনে কতটা খুশিতে আছে তা দেখার জন্য এসেছি। তোমার বোন? কে তোমার বোন? নাদিয়া, নিসা আমার বোন, কিন্তু আপনি এখানে? অপরাধী ভাইয়ের সাথে শেষবারের জন্য দেখা করতে এসেছি। জুলাহাস আমার বড় ভাই। নাবিলার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নেই, চলে এসেছি ওর সামনে থেকে। নাবিলাকে পাওয়ার যেটুকু আশা ছিল তা আজ শেষ হয়ে গেছে। ভালোবাসার মানুষকে হারানোর ব্যথা কতটা কঠিন নাবিলার চোখের দিকে তাকিয়ে বুঝেছি। নাবিলা দু চোখে দিয়ে এখনো অশ্রুজল গড়িয়ে পড়ছে, পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের নিয়তি এটাই লেখা ছিল। সব সম্পর্কের পরিণতি সুখের হয় না, কিছু সম্পর্ক কষ্টের থাকে। এই জীবনে হয়তো দ্বিতীয় কাউকে জোড়াতে পারবো না, সারা জীবন একা থাকলেই বাকি। একাকী কাটিয়ে দেব মৃত্যু আগ পর্যন্ত। যে মানুষটার জন্য আমি আজকের জুনায়েদ, সেই মানুষটাকে কিভাবে হৃদয় থেকে মুছে ফেলব? আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। তোমারও পথ আলোয় ভরানো, জানি আমার পথ আধারে আছে যেদিকে। নাবিলা: হ্যাঁ মামা, ভিতরে আসো। কিরে মা, মনমরা হয়ে রুমে বসে আছিস কেন? কিছু হয়েছে? না, সব ঠিক আছে, শরীরটা ভালো লাগছে না, অফিসে খুব কাজের প্রেসার যাচ্ছে। রাতে ঠিক মতো ঘুমাস না, চেহারার কি বেহাল অবস্থা করেছিস। চোখের নিচে কালি পড়ছে। ও কিছু না মামা, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে কোনো বিষয়ে প্রেসার দেব না, তুই সময় নে, কোনো সমস্যা হলে আমাকে বল। এখন বলা লাগবে না, তোর যখন ইচ্ছা করবে তখন বলিস। নিজেকে কষ্ট দিস না মামা, তুমি শুধু শুধু টেনশন করছো। আমি ঠিক আছি। ঘুম ফ্রেশ হয়ে ছাদে আয়, দীপা ফুচকা পার্টি আয়োজন করেছে। আচ্ছা মামা, তুমি যাও, আমি আসছি। দীপা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি নাবিলা মনমরা হয়ে থাকে। প্রায় সকালে দেখি চোখ ফুলে থাকে, মনে হয় সারা রাত কান্না করে। নাবিলার কি হয়েছে, তুমি কি কিছু জানো? তানভীর: নাবিলা অনেক কষ্টের মধ্যে আছে, মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। নাবিলা একজনকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দুজনে অনেক কষ্ট পাচ্ছে। এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, না পারছে সামনে আগাতে, না পারছে পিছনে ফিরে যেতে। তুমি আমাকে আগে বলনি কেন? নাবিলা নিষেধ করেছিল তাই। ছেলেটাকে ছেলেটাকে তুমি খুব ভালোভাবেই চেনো জুনায়েদ। জুনায়েদ? হুম, জুনায়েদ। জুনায়েদের সাথে নাবিলার পরিচয় অনেক আগে থেকেই। নাবিলা যেবার প্রথম ঢাকায় এসেছিল তখন নাবিলার সাথে জুনায়েদের পরিচয় হয়। আমরা তো কেউই জানতাম না জুনায়েদ জুলহাসের ভাই, তোমাদের কি এলাকার ছেলে। জুনাদেও অনেক ভালো একটা ছেলে, ওর পরিবারে সবাই অনেক ভালো, শুধু জুলাহাসের কারণে সব এলোমেলো হয়ে গেল। জুনায়েদ যতই ভালো হোক, ওদের সাথে কোনো প্রকার সম্পর্কে জড়ানো সম্ভব না। তানভীর: তুমি কি চাও নাবিলার জীবনটা নাদিয়ার মতো শেষ হয়ে যাক? জুলহাসের অন্যায়ের শাস্তি জুনায়েদ কেন পাবে? প্লিজ তানভীর, বোঝার চেষ্টা করো। নাবিলা ধ্যান জ্ঞান সব কিছুতে জুনায়েদ। জুনায়েদকে ছাড়া নাবিলা কখনো সুখী হবে না। তোমরা নাবিলার উপরে এতটা অবিচার কর না, মেয়েটা মরে যাবে। দীপা: এ বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। কোথায় যাচ্ছ?
বুবুর রুমে যাই, কি জরুরি কথা বলবে ডেকেছিল, শুনে আসি। তানভীর, নাবিলার বিয়ের কথা কিছু ভাবছিস? পড়াশোনা শেষ, চাকরি করছে, এখন তো ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া দরকার। বুবু, আমিও নাবিলার বিয়ের বিষয়ে তোমার সাথে কথা বলবো ভাবছিলাম। যত তাড়াতাড়ি পারিস নাবিলার বিয়ের ব্যবস্থা কর। কেন বুবু, কোন সমস্যা হয়েছে? নাবিলার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, মেয়ে মানুষের একটু বয়স হলে ভালো পাত্র পাওয়া যায় না, তাছাড়া নাবিলাকে বিয়ের কথা বললেই রেগে যায়। বলে বিয়ে করলে নোভাকে কে দেখবে? নাদিয়া বাচ্চা দুটার প্রতি যেভাবে মায় জড়িয়ে জড়িয়ে পড়ে দোটানায় পড়ে যাবে। এখনই নোভাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, একটু চোখের আড়াল হলে পাগল হয়ে যায়। যত দেরি করব পরবর্তীতে বেশি সমস্যায় পড়ে যাব। বুবু, তুমি ঠিক কথা বলেছ, বিষয়টা আসলেই অনেক জটিল। তুমি চিন্তা কর না, নাবিলার জন্য আমি ছেলে দেখা শুরু করেছি। কিছুদিন পর। নাবিলা, আগামীকাল তো তোর অফিস বন্ধ, ফ্রি আছিস? হ্যাঁ আছি, কিন্তু কেন আনবি? অনেকদিন বাহিরে ঘুরতে যাওয়া হয় না, কাল বিকালে একজনের সাথে দেখা করতে যাব। কার সাথে? তোর হবু বরের সাথে। আন্টি, মজা কর না তো। মাজা না, সত্যি, আগামী শুক্রবার তোর বিয়ে। ছেলেটা খুব ভালো দেখতে, শুনতে মাশাআল্লাহ, সরকারি অফিসার, ফ্যামিলি অনেক ভালো, তোমার মামার স্যারের ছেলে। তোমরা তো সবকিছু ঠিক করেই ফেলেছ, তাহলে আমার দেখার দরকার কি? কি যে বল না, তোমার পছন্দের একটা বিষয় আছে না? আমার পছন্দ হলেই কি আর না হলেই কি? সবকিছু আমাকে না জানিয়ে নিজেরা ঠিক করে বসে আছো। আমি যাব না কোথাও। তোমার মামা খুব কষ্ট পাবে। আমি তোমাদের কাঁধের বোঝা হয়ে গেছি, বিদায় করলে তোমরা বেঁচে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে রাজি, কিন্তু আমি কারো সাথে দেখা করব না। বাড়িতে উৎসব মুখর পরিবেশ, চারিদিকে লাল নীল বাতি জ্বলছে। আজ নাবিলার বিয়ে, কিছুক্ষণের মধ্যে বরপক্ষ এসে পড়বে। সবার উপরে অভিমান করে, বিয়ের দিন বাবার বাড়ির এক গ্লাস পানিও মুখে দেয়নি, কোন সাজগোজও করেনি, শুধুমাত্র বেনারসি শাড়ি পরে এক কাপড়ে শ্বশুর বাড়ি গিয়েছে, এমনকি বরের মুখটা দেখেনি। বাসর ঘরে নাবিলা বসে আছে, অঝরে চোখ দিয়ে পানি পড়ছে, কেউ তার কষ্টটা বুঝল না। মাঘ মাস, প্রচন্ড শীত পড়েছে, শীতে নাবিলা কাঁপছে। রুমের দরজা খোলার শব্দে বুকের মধ্যে ধুকধুকানি শুরু হয়ে গেছে, শরীরের কাঁপুনি আরো বেড়ে গেছে। টের পাচ্ছে কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে অনুভব করলো গায়ে শাল পরিয়ে দেওয়া। খাটের ওপরে শাল রাখা ছিল, তোমার শীত করছে অথচ গায়ে কিছু না পরে বসে আছো। না, উঠো, শুনলাম সারাদিন কিছুই খাওনি। অবশ্য আমিও খাইনি, খুব খিদা পেয়েছে, টেবিলে খাবার এনে রেখেছি, ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর একসাথে খাবো। কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে পিছনে তাকিয়ে দেখে। জুনায়েদ, আপনি এখানে? হ্যাঁ আমি। আমার বাড়ি, আমার ঘর, বউটাও আমার এখানে, আমি থাকবো না, তোকে থাকবে। আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি, কিছুই বুঝতে পারছি না। প্লিজ একটা চিমটি কাটবেন। মামা যেদিন আমাদের বাসায় তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, আমিও স্বপ্ন ভেবেছিলাম। আমি কল্পনাও করিনি তোমার পরিবার, আমার পরিবার সবকিছু এত সহজে মেনে নেবে। কিভাবে সম্ভব? দিবা আন্টি বলেছিল মামার স্যারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে বুদ্ধু, দিবা আন্টি কি ভুল বলেছে কিছু? আমার আব্বু তোমার মামার স্যার, শুধু মামা না, আমার তোমারও স্যার। জুনায়েদ, আমি বিশ্বাস করতে পারছি না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এটা সূর্যের মতো সত্য। নাবিলা, তুমি সত্যি খুব সৌভাগ্যবতী, তানভীর মামার মতো একজন মামা পেয়েছ। তোমার মামা তোমাকে অনেক ভালোবাসে। কদিন তুমি যে কষ্ট পেয়েছো তার থেকে মামা আরো বেশি কষ্ট পেয়েছে তোমার কষ্ট দেখে। পুরুষ মানুষ শত কষ্ট হলেও খুব সহজে কাঁদে না, কিন্তু মামা আমার হাত ধরে কেঁদে একটাই কথা বলেছিল, জুনাদেও আমার নাবিলাকে কোনোদিন কষ্ট দেবে না। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার নাবিলার চোখের পানি সহ্য করতে পারবো না। আমিও ওই দিন মামা হাত ধরে কথা দিয়েছিলাম। নাবিলা, তুমি বিকেল বেলার রোদ দেখেছো কখনো? ওভাবে খেয়াল করে দেখিনি। বিকেল বেলার রোদ হচ্ছে আকাশের সাথে সূর্য আলো ছায়ার কানামাছি খেলা করে। মেঘের ফাঁক দিয়ে সোনালি ঝলমলে রোদ পৃথিবীর বুকে এসে পড়ে। নাবিলা, তুমি আমার বিকেল বেলার রোদ হবে।
বিকেল বেলার রোদ যেমন করে আকাশটাকে সুন্দর করে সাজায়, তুমি আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। জুনায়েদ আমাকে একটু জড়িয়ে ধরবে। মৃত্যুর আগ পর্যন্ত বুক দিয়ে আগলে রাখবো, কোনোদিন ছাড়বো না। নাবিলা, কথা দাও কোনোদিন ভুল বুঝে আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম আমি সারা জীবন তোমার বিকেল বেলার রোদ হয়ে থাকবো। সমাপ্ত।